এবং আমরা কোন কোন ক্ষেত্রে কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করতে পারবো। যদিও আমাদের মোটামুটি বেসিক আলাপ হয়ে গিয়েছে এর আগে, বাট আমরা একটু ডিটেল আলাপ করে দুইটা কোশ্চেন সলভ করবো, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা টপিক কভার করব মূলত ব্রড হেডে তিনটে এরিয়া কভার করবো। ইম্পর্টেন্স অফ কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেফগার্ড টু কনফিডেন্সিয়ালিটি, আমরা কিভাবে সেফগার্ড নিতে পারবো এক্ষেত্রে, এবং ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, আমরা যে ইনফরমেশন আমাদের কাছে থাকবে বা আমাদের অ্যাভেলেবল, আমাদের নিজেদের জানা থাকবে, আমরা তার কতটুকু ডিসক্লোজ করতে পারবো, ডিসক্লোজ করা ঠিক হবে কিনা, এবং ডিসক্লোজারটা আমাদের স্ট্যান্ডার্ড বা কোড অফ এথিক্স অ্যালাউ করে কিনা। দেন আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য নেচার এন্ড ইম্পর্টেন্স অফ কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ কনফিডেন্সিয়ালিটির নেচারটা কি, কি কি ইনফরমেশন কনফিডেন্সিয়াল হতে পারে এবং এটার ইম্পর্টেন্সটা কতটুকু, সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব সে ডিসকাশনে। দেন we will be able to recognize the risk of confidentiality, কনফিডেন্সিয়ালিটিতে আমার কি কি রিস্ক ইনভলভমেন্ট থাকে সেটা আমরা জানবো। কেউ একজনের আওয়াজ আসছে, আপনি ইয়ে করেন, মিউট করেন। দেন উই ক্যান আইডেন্টিফাই স্টেপস টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার অফ ইনফরমেশন। অনেক সময় হয়তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমরা ইন্টেনশনালি ডিসক্লোজ করি না, অ্যাক্সিডেন্টাল কিন্তু ডিসক্লোজার অফ ইনফরমেশন হয়ে যেতে পারে। অর্থাৎ কনফিডেন্সিয়াল ইনফরমেশন যেটা আমার কাছে আছে, এটা দুর্ঘটনাবশত কোনো কারণে যদি ডিসক্লোজ হয়ে যায়, হ্যাঁ, এমনও কিন্তু হয়ে যেতে পারে। দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়েন ইনফরমেশন মে বি ডিসক্লোজড, আমরা জানতে পারবো ঠিক কখন আমরা কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করতে পারবো, পারবো কিনা। দেন আমরা আগের মতো স্যাম্পল সলভ করার চেষ্টা করব, ডিসকাস করব, আমরা ট্রাই করব আমরা এই চ্যাপ্টার থেকে কি জানলাম, কি শিখলাম, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা। দেখেন, প্রথমে যদি আমরা ইম্পর্টেন্সের কথা চিন্তা করি, accountants are required to keep client information confidential. তো ডেফিনেটলি আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের ক্লায়েন্টের ইনফরমেশনটা কনফিডেন্সিয়াল রাখাটা দরকার। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ট্রাস্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। কারণ হচ্ছে এখানে একটা ট্রাস্ট কাজ করে ক্লায়েন্ট এবং অ্যাকাউন্টেন্টের মধ্যে। অ্যাকাউন্টেন্ট বলতে আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে যারা রিপ্রেজেন্ট করবো, যারা ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে কাজ করবো, হ্যান্ডেল করবো, তাদেরকে বোঝানো। Then accountants require access to information about their business that client would not want made public externally to the business. অর্থাৎ আমরা যখন অডিট করব, আমাদের কাছে কোনো কিছুই কনফিডেন্সিয়াল না, আমাদেরকে ক্লায়েন্টের বুকস অফ অ্যাকাউন্টস, যত রকম বিজনেস অপারেশন, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল, সব জায়গায় আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে, আমাদেরকে দেখার সুযোগ দিতে হবে, যেটা কিনা অডিটর ছাড়া অন্য কারো কাছে পাবলিকলি কখনো এক্সটার্নালি ডিসক্লোজ ক্লায়েন্ট করবে না বা করতে বাধ্য না। বাট অ্যাজ এ অডিটর আমাদের রাইট আছে সবকিছু দেখার। দেখেন, ইন প্র্যাকটিস দিস মিনস দ্যাট অ্যান অ্যাকাউন্টেন্ট শুড নট ডিসকাস ক্লায়েন্ট ম্যাটার্স উইথ এনিওয়ান আউটসাইড দ্য ফার্ম অফ অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ আমাদেরকে এখানে বলা হচ্ছে কি, আমরা ক্লায়েন্টের কোনো ম্যাটার আউটসাইড ফার্মের বাইরে কারোর সাথে আমরা ডিসকাস করব না। ইভেন ফার্মের মধ্যে ইরিলিভেন্ট যদি হয়, অন্য কারোর সাথে আমরা প্রয়োজন না হলে বা প্রফেশনাল সাপোর্ট না লাগলে আমরা অন্য কারোর সাথে ডিসকাস করবো না। এখন আপনি কোনো একটা অফিসে গিয়ে বা কোনো একটা কোম্পানিতে অডিট করে আসছেন, এখন দেখা যাচ্ছে আপনি অফিস শেষ করে লাইব্রেরি ওয়ার্ক করার জন্য বা গ্রুপ ডিসকাশন করার জন্য আপনার ফ্রেন্ডের সাথে একসাথে বসছেন। এখন আপনি যদি কোনো কারণে এখান থেকে কোনো একটা আপনার ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এখানে আপনার ফ্রেন্ডের সাথে ডিসক্লোজ করেন। এখন ফর এক্সাম্পল, আপনি কোন একটা লিস্টেড কোম্পানি অডিট করছেন। এখন লিস্টেড কোম্পানি কি করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন কমপ্লিট হয়, যখন অডিটটা সম্পন্ন হয়, এরপরে তারা অ্যানুয়াল জেনারেল মিটিং করে, মিটিং এর মধ্যে কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে অন দা বেসিস অফ দা প্রফিট, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে প্রফিট ডিসক্লোজ করবে বা যে প্রফিট থাকবে ওটার বেসিসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। আর ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করে তখন কি হবে, শেয়ার মার্কেটে যদি কোম্পানি
শেয়ার হোল্ডাররা যা এক্সপেক্ট করছে এক্সপেকটেশনের বাইরে আরো বেশি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে হুট করে শেয়ার মার্কেটে শেয়ারের দাম বেড়ে যাবে। আর দেখা যাচ্ছে যদি শেয়ার হোল্ডারদের যে এক্সপেকটেশন, যা আশা থাকে বা এক্সপেকটেশন থাকে, তার থেকে যদি কম ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে ওই কোম্পানির শেয়ার হুট করে কমে যাবে। তবে ডিভিডেন্ড কত ডিক্লেয়ার করছে এটা যতক্ষণ না কোম্পানি বোর্ড মিটিং করে পাবলিকলি অ্যানাউন্স না করবে, অর্থাৎ লিস্টেড কোম্পানিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেমন চিটাগং স্টক এক্সচেঞ্জ বা বিসেক কে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো জানাতে হয়। যখন অডিট কমপ্লিট হয়, যখন বোর্ড মিটিং হয়, তখন তারা তথ্য জানাবে এবছর আমাদের এত প্রফিট হলো, আমাদের বোর্ড মিটিং এ রিকমেন্ড করছে 20% ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। এখন এই তথ্যগুলা বোর্ড মিটিং করে পাবলিকলি ডিসক্লোজ করার আগেই কিন্তু একজন অডিটর জেনে যাবে, কারণ অডিটর তার ফাইন্যান্সিয়ালস যখন দেখবে, তার ইনকাম স্টেটমেন্ট দেখবে, ব্যালেন্স শিট দেখবে, তাহলে এই বছর কত প্রফিট হলো অডিটর সাহেব সবার আগে জেনে যায়। এখন আমি একটা নাম করা কোম্পানি অডিট করে এসে লাইব্রেরিতে বসে বিকেলে আমার আরেকটা ফ্রেন্ড, সে আরেকটা ফার্মে আছে, তার সাথে আলাপ করতেছি, এই কোম্পানি তো এই বছর, গত বছর প্রফিট করছিল 50 কোটি, এই বছর 150 কোটি করছে, শুনলাম এবার নাকি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, গতবার 20% ছিল, 50% ডিক্লেয়ার করবে। এখন দেখা যাচ্ছে আপনি আপনার যে ফ্রেন্ডের সাথে ডিসকাস করছেন, ও এটা জানার সাথে সাথে ও শেয়ার ব্যবসা বুঝে, এটা শোনার সাথে সাথে ওই কোম্পানিতে সে শেয়ারে, তার কাছে কিছু টাকা পয়সা ছিল বা আত্মীয় স্বজন টাকা ছিল, বললো এই শেয়ার পারচেজ করে এরা এবছর প্রচুর প্রফিট। তাহলে কি মার্কেটে ইনফরমেশনটা লিক হয়ে গেল, আপনার এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা জেনে গেল, মার্কেটে একটা রিউমার ছড়াই গেল, সে হয়তো বা জানিয়ে দিল, তাহলে কি এই কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে একটা রিউমারের কারণে, এটা শেয়ার প্রাইসেস ফ্লাকচুয়েট করলো। তাহলে দেখেন, আমি যদি একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন হ্যান্ডেল করার, এটা আমার কাছে আছে অ্যাজ এ অডিটর, যেটা আমি জানি, এটা যদি আমি আউটসাইড কারোর সাথে আলাপ করি, তাহলে মার্কেটে ইনফরমেশনটা ডিসক্লোজ হয়ে গেলে এই কোম্পানির বা শেয়ার মার্কেট এবং আলটিমেটলি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ যায়, সেটা নিয়ে বড় একটা রিউমার হয়ে এই কোম্পানির বড় ধরনের ক্ষতি হতে পারে এবং দেশের অর্থনীতিরও ক্ষতি হতে পারে। দ্যাটস ওয়াই আমাকে বলা হচ্ছে আমি কোনো অডিট করার সময় যে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি ডিল করবো, হ্যান্ডেল করব, সেটা আমি আউটসাইড আমার টিমের বাইরে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা আমি আমার ফার্ম থেকে যদি আমাকে এখানে ডেপ্লয় করা হয়েছে কোনো একটা প্রফেশনাল অ্যাডভাইসের জন্য, আমার ফার্ম লেভেলে আমি ডিসকাস করতে পারি, বাট আউটসাইড ফার্ম এটা কোনোভাবেই ডিসক্লোজ করা যাবে না। এটা আপনার কোড অফ কন্ডাক্টের জন্য এটা হবে, ভায়োলেশন হবে। আমাদের যে কোড অফ এথিক্স আছে, কোড অফ এথিক্সটা ভায়োলেশন হবে। It is appropriate to discuss client matters where necessary with other members of staff from the firm when they are professionally necessary, not merely gossip, যেটা আমরা আলাপ করলাম। আমি যে সিএ ফার্মে থাকবো, আমার ফার্মের মধ্যে যদি কোনো, আমি যদি এটা নেসেসিটি দেখি আসলে জরুরি দরকার, সেক্ষেত্রে শুধুমাত্র আমি আমার ফার্মের স্টাফদের সাথে অন্য কারোর সাথে এটা ডিসকাস করতে পারি, শুধু গসিপ করার জন্য না। আমি গসিপ করার জন্য, গল্প করার জন্য বললাম এই কোম্পানিতে এই অবস্থা, ওইটা করা যাবে না। শুধুমাত্র প্রফেশনাল কোনো নেসেসিটি বা নেসেসারি যদি থাকে, সেক্ষেত্রেই শুধু ডিসকাস করা যাবে ফার্ম লেভেলে ক্লায়েন্টের ইনফরমেশন নিয়ে। This is because the greatest risk of breach of confidentiality is likely to be accidental disclosure rather than deliberate disclosure. Deliberate disclosure কি? মানে ডেলিভারেটলি প্ল্যান ওয়েতে আপনি পরিকল্পিতভাবে একটা ক্লায়েন্টের তথ্য বাইরে ডিসক্লোজ করে দিলেন, বাইরে জানাই দিলেন। আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার, আপনি ইন্টেনশনালি বা প্ল্যান ওয়েতে বা ডেলিভারেটলি পরিকল্পিতভাবে আপনি ডিসক্লোজ করেন নাই, তথ্যটা কাউকে জানান নাই, কিন্তু অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজ হয়ে গেছে, ওই ধরনের একটা রিস্ক থাকে। আমরা যেটা মনে করি, ইট ইজ আনলাইকলি দ্যাট অ্যান অ্যাকাউন্টেন্ট অর এ ফার্ম উড মেক এ ডেলিভারি ডিসক্লোজার অফ ক্লায়েন্ট ইনফরমেশন। এটা আমরা মনে করি না যে আমাদের কোনো অ্যাকাউন্টেন্ট বা কোনো স্টুডেন্ট বা ট্রেনি যারা আছে, তারা সাধারণত এই ধরনের ডেলিভারি ডিসক্লোজার, যেটা বললাম পরিকল্পিতভাবে তথ্য এইভাবে বাইরে জানাবে না, উইদাউট হ্যাভিং টেকেন লিগেল অ্যাডভাইস অ্যান্ড মেকিং ভেরি শিওর দ্যাট ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ডু সো। সে হয়তোবা আমি সাধারণত, আমরা যখন যারা প্রফেশনাল থাকবো বা আমরা যারাই বলি না কেন, আমরা সাধারণত ডেলিভারিটলি বা পরিকল্পিতভাবে এই তথ্য ডিসক্লোজ করবো না, যদি না আমরা লিগেল অ্যাডভাইস না নেই। আমরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার ডিসক্লোজ করা দরকার, সেক্ষেত্রে আমাকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে লিগেল অ্যাডভাইস দরকার হতে পারে, বা আমার কোড বা আমার স্ট্যান্ডার্ড অ্যালাউ করলে আমি শুধুমাত্র করবো। তাহলে আমরা ইম্পর্টেন্সটা বুঝলাম, আসলে কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের আমাদের কাছে ক্লায়েন্ট ইনফরমেশন কতটুকু কনফিডেন্সিয়াল, আমাদের কখন করা, আমাদের কেন ইনফরমেশন ডিসক্লোজ করা উচিত না। এখন সেফগার্ড কি হতে পারে,
যেমন আমি বললাম অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার হয়ে যেতে পারে, একটা আমি হয়তো ইন্টেনশনাল জানালাম না, কোনো কারণে ভুলে অ্যাক্সিডেন্টালি আমি কোনো একটা লিক লিক হয়ে গেল বা বাইরে জেনে গেল, এক্ষেত্রে আমাকে কিছু সেফগার্ডের কথা বলা হচ্ছে, যে সেফগার্ড গুলো যদি আমি নেই তাহলে আমার অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার থেকে আমি বাঁচতে পারবো, তাহলে অ্যাক্সিডেন্টালিও ভুল করেও তথ্য পাচার হবে না বা আমার থেকে আউটসাইডে ডিসক্লোজ হবে না। The following security procedures are probably wise to prevent accidental disclosure of information. So আমি যদি অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজারটা রোধ করতে যাই, আমি যদি মনে করি যে না আমি ইনফরমেশনটা অ্যাক্সিডেন্টালি আমার এখান থেকে কোনোভাবে এটা লিক আউট হবে না, এখান থেকে বাইরে যাবে না বা পাচার হবে না, সেক্ষেত্রে আমি যদি এই ইনিশিয়েটিভ গুলা নেই তাহলে আমি এই ধরনের অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার থেকে রক্ষা পাবো, বা এটাকে আমি সেফগার্ড বলছি কি। ডু নট ডিসকাস ক্লায়েন্ট ম্যাটার্স উইথ এনি পার্টি আউটসাইড অফ দ্য অ্যাকাউন্টেন্সি ফার্ম। আপনাকে বলা হচ্ছে ক্লায়েন্টের ম্যাটার নিয়ে আপনি আউটসাইড ফার্মে, আমি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারাই থাকবে, অন্যান্য ফার্মের অডিটররা, আমরা গ্রুপ ডিসকাশন করবো, পড়াশোনা করবো, আড্ডা দেবো, সবকিছুই করবো, কিন্তু আমরা অনেক বেশি প্রফেশনাল থাকবো। আমি কোন ক্লায়েন্টে কি কাজ করছি এখানকার তথ্য কোনোভাবে বন্ধু বান্ধব বা কারোর সাথে শেয়ার করব না। যেমন বলা হচ্ছে ফর এক্সাম্পল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইভেন ইন এ জেনারেল ওয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে নতুন আমি অডিট করতে গিয়েছি খুব নাম করে একটা প্রতিষ্ঠানে, গভর্নমেন্ট ব্যাংকে গেলাম, আমি সোনালী ব্যাংকে, বেসিক ব্যাংকে, রূপালী ব্যাংকে, আমি ব্যাংকিং সম্পর্কে আমার ধারণাই ছিল না। কারণ ভিতরে যাওয়ার পর আমি দেখি আসলে একটা ব্যাংকের বলটে কিভাবে শত শত কোটি টাকা থাকে, কিভাবে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়, কিভাবে লোন ডিসবার্স করে, কিভাবে ফাইন্যান্স নেয়, অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি জানতে পারি। আমি হয়তো প্রসেস নিয়ে টুকটাক আলাপ করবো, কিন্তু যে ইনফরমেশন আমি ডিসক্লোজ করলে ক্ষতি হবে এটা করা যাবে না, এবং আমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে আমার ফ্যামিলিতে এসে এটা ডিসকাস করতে পারবো না। ডু নট ডিসকাস ক্লায়েন্ট ম্যাটার্স উইথ কলিগস ইন এ পাবলিক প্লেস। এই যে পাবলিক প্লেসে আমি আমার কলিগ, আমরা দুজন একই টিমে অডিট করি, একই টিমের মেম্বার, একই প্রতিষ্ঠানে কাজ করি, বাট দুইজন আউটসাইডে এমন ভাবে গল্প করতেছি চা চা খাইতে খাইতে কোনো একটা চায়ের দোকানে, আরেকজন শুনে গেল। এই জন্য বলা হচ্ছে আপনি আপনার কলিগের সাথে, আপনার টিম মেম্বারদের সাথে পাবলিক প্লেসে ক্লায়েন্ট ম্যাটার নিয়ে আলাপ করবেন না। ডু নট লিভ অডিট ফাইলস আনঅ্যাটেন্ডেড, অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন আপনার যে অডিট ফাইল থাকবে, আপনার যে ওয়ার্কিং পেপারস থাকবে, কাজ করার সময় আপনি ক্লায়েন্টের অনেক পেপারস, অনেক ডকুমেন্টস আপনি হ্যান্ডেল করবেন, ওই জিনিসগুলো অ্যাটেন্ডেড রাখবেন না। অর্থাৎ আপনি কোন একটা রুমে কেউ নাই, কোনো অ্যাটেন্ডেন্স নাই, কেউ নাই, আপনি খালি জায়গায় রেখে চলে গেলেন, এটাকে আনঅ্যাটেন্ডেড বলা হচ্ছে। এট এ ক্লায়েন্ট প্রিমিজেস অর এনিহোয়ার, কোনো ক্লায়েন্ট প্রিমিজেস হোক বা যে কোনো জায়গায় হোক, আমি অফিসের বাইরে গেল কোনো একটা জায়গায়, একটা চায়ের দোকান আমি একটা অডিটের ফাইল রেখে এক দোকানে রেখে আরেক দোকানে চলে গেলাম, তো জিনিসটা কিন্তু আনঅ্যাটেন্ডেড থেকে গেল, অর্থাৎ এখানে কেউ নাই। ডু নট লিভ অডিট ফাইল ইন এ কার্স অর ইন এ আনসিকিউরড প্রাইভেট রেসিডেন্সেস। আপনি প্রাইভেট কারে করে যাচ্ছেন, অডিট শেষ করে কারের মধ্যে রেখে আপনি কোথাও চলে গেছেন, ওটাও করা যাবে না। এবং আপনি প্রাইভেট কোন রেসিডেন্স আপনি রেখে দিলেন আনসিকিউরড জায়গায়, আপনি দেখা যাচ্ছে অডিটর, আপনি ঢাকায় থাকেন, কোন একটা মেসে থাকেন, এখন আপনি আইসা আপনার মেসে আপনাদের আরো অনেক লোকজন থাকে একসাথে, আপনি ওইখানে রাইখা আনসিকিউরড অবস্থা রেখে চলে গেলেন, যে কেউ রিভিউ করলো, যে কেউ দেখে এখান থেকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন নিয়ে তার মতো ইউজ করলো, বা ওই প্রতিষ্ঠানের বা ওই ক্লায়েন্টের ক্ষতি হয়ে গেল যার কারণে। ডু নট রিমুভ ওয়ার্কিং পেপারস ফ্রম দ্য অফিস আনলেস স্ট্রিক্টলি নেসেসারি। তাজুল ইসলামকে ইয়ে করতে হবে, মিউট করতে হবে। আপনার মিউট করে রাখেন না, যখন কথা বলার দরকার হয় তখন আনমিউট করবেন, পরীক্ষা নিরীক্ষা চালানোর দরকার নাই তো। দেখেন, ডু নট রিমুভ ওয়ার্কিং পেপারস ফ্রম দ্য অফিস আনলেস স্ট্রিক্টলি নেসেসারি। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি ওয়ার্কিং পেপার, এখন আপনি কোন একটা অডিটে গিয়ে কোন একটা প্রতিষ্ঠানে আপনি 15 ওয়ার্কিং ডেজ, 30 ওয়ার্কিং ডেজ, বা 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও কাজ করতে পারবেন। তো আপনি যখন কোন একটা প্রতিষ্ঠানে অডিট করতে যাবেন, আপনাকে কিন্তু সিকিউরড একটা ভালো একটা জায়গা দিবে, আলাদা একটা রুম দিবে, হ্যাঁ, কোনো একটা মিটিং রুম আপনাকে কাজ করতে দিবে, ওটা কিন্তু মোটামুটি ভালো সিকিউর থাকে, এবং ওইটা এনশিওর করে ক্লায়েন্ট আপনাকে সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশন দেখতে দেয়। এটা বলা হচ্ছে বেটার আমি
কাজ শেষ করে, অডিট শেষ করে ওয়ার্কিং ফাইলটা ওই ক্লায়েন্টের অফিসে রেখেই আমি সিকিউরিটি এনশিওর করে আমি আবার চলে আসবো, পরের দিন গিয়ে আমি আমার কাজ করবো। তো আমি যদি ওইখান থেকে ফাইল নিয়ে বাসায় চলে আসি তাহলে রিস্ক বেড়ে যায়। এই জন্য বলা হচ্ছে ডু নট রিমুভ ওয়ার্কিং পেপার ফ্রম দ্য অফিস আনলেস স্ট্রিক্টলি নেসেসারি। যদি একবার স্ট্রিক্টলি নেসেসারি না হয়, দরকার না হয়, আপনি ওয়ার্কিং পেপার বাসায় আনার দরকার নেই, অফিসে আনার দরকার নেই, আপনার ক্লায়েন্টেই থাকবে। প্রত্যেকদিন আপনি যখন ওখানে যাবেন আপনার কোনো একটা ড্রয়ারে লক করা থাকবে বা টেবিলে থাকবে, খুব রেস্ট্রিক্টেড অবস্থা, আপনি গিয়ে ওপেন করে কাজ করবেন। হ্যাঁ, আপনি আপনার অফিসে হয়তো বা সিনিয়রদের সাথে, ম্যানেজারের সাথে, পার্টনারের সাথে বসার জন্য কখনো যদি আপনি খুব নেসেসারি মনে হয়, স্ট্রিক্টলি নেসেসারি মনে হয়, তাহলে আপনি অফিসে নিয়ে ওয়ার্কিং পেপার আপনি আপনার টিমের সাথে বা আপনি পার্টনারের সাথে কথা বলে রিভিউ করাইতে পারেন বা দেখতে পারেন। বাট আনলেস স্ট্রিক্টলি নেসেসারি, স্ট্রিক্টলি দরকার না হলে ওয়ার্কিং পেপার নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই বা রিমুভ করার দরকার নেই। ডু নট ওয়ার্ক অন ইলেকট্রনিক ওয়ার্কিং পেপার অন সিস্টেম দ্যাট ডু নট হ্যাভ দ্য রিকুইজিট প্রোটেকশন। আপনি কোনো কোনো সময় ওয়ার্কিং পেপার হয়তো মেনটেন করছেন কিসে, ইলেকট্রনিক মোডে, অর্থাৎ আপনি ম্যানুয়াল কাগজপত্র মেনটেন করছেন না, আপনি সবকিছু এক্সেলে করছেন, আপনার ওয়ার্কিং পেপার সবকিছু ল্যাপটপে বা ডেস্কটপে যেভাবে হোক আপনি আপনার পিসি দিয়ে করছেন, যেটার কিনা হার্ড কপি নাই, সফট ফর্মে করছেন, কিন্তু ওইটা আপনি যথাযথ সিকিউরিটি এনশিওর যদি না করেন তাহলে আপনাকে ওইভাবে করতে না করছে। এখন আপনি 30 ডে কাজ করলেন, হুট করে আপনি পরের দিন ল্যাপটপ ওপেন করে দেখলেন কোনো কিছুই নাই, তাহলে কি হলো? আপনি যে 30 দিন কাজ করছেন আপনার সব একদিনে শেষ, পরের দিন আপনাকে রিপোর্ট দিতে হবে, আপনি কি করবেন? এই জন্য বলা হচ্ছে ডু নট ওয়ার্ক অন ইলেকট্রনিক ওয়ার্কিং পেপারস অন সিস্টেমস দ্যাট ডু নট হ্যাভ দ্য রিকুইজিট প্রোটেকশন। যদি যথাযথ প্রোটেকশন এনশিওর করতে পারেন, আপনি জানেন যে আপনি ইলেকট্রনিক মোডে কাজ করলে বা ইলেকট্রনিক্যালি কাজ করলে আপনি এটা 100% সিকিউর, কোন রকম রিস্ক নাই, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র করতে পারবেন বা করবেন, আদারওয়াইজ করা ঠিক হবে না। করলেও আপনাকে ওইভাবে ব্যাকআপ নিয়ে, ওইভাবে প্রোটেকশন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে সেফগার্ড গুলো কি হতে পারে, কি কি সেফগার্ড নিলে আমাদের অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার থেকে আমরা রক্ষা পেতে পারি বা অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার হওয়ার চান্স অনেক কমে যায়। সবাই কি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। হ্যাঁ বলেন, আছে নাকি নাই বললেন? নাই স্যার। নাই, ওকে গুড। তাহলে ক্লিয়ার তো নাকি? মানে বুঝে কোশ্চেন নাই নাকি বুঝেন নাই, এমন কেউ আছেন বুঝেন নাই? স্যার আমার নেট প্রবলেমের জন্য একটু প্রবলেম হয়েছে স্যার, নেটের সমস্যা দিচ্ছে। আপনার নেটের সমস্যা নাকি আমার এখান থেকে শোনা যাচ্ছে না এমন কিছু? না স্যার, আমার এখান থেকেই প্রবলেম হয়েছে স্যার। এখন ঠিক আছে স্যার, যদি একটু বলেন। এখন ঠিক আছে। এখানে এখানে আর কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার হয়তোবা হবে না। আমরা ইন্টেনশনালি হয়তোবা কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করব না বাইরে। আমরা যখন আমরা অডিট করতে যাব কোন একটা প্রতিষ্ঠানে, আমরা আমাদের কাছে ওই প্রতিষ্ঠান তাদের সমস্ত কনফিডেন্সিয়াল ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আমাদেরকে হ্যান্ড ওভার করে অডিট করার জন্য। আমাদের অ্যাক্সেস সব জায়গায় আছে, আমরা যা দেখতে চাই ক্লায়েন্ট আমাদেরকে কোন রকম রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারবে না। প্রতিষ্ঠান বা ম্যানেজমেন্ট বলতে পারবে না তুমি এটা দেখতে পারবে এটা দেখতে পারবে না। আমাদের অডিটরদের জন্য কোন রকম রেস্ট্রিকশন নেই, আমরা যা ইচ্ছা সবই দেখতে পারবো। তার মানে কি, একটা প্রতিষ্ঠানের অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে যেটা কিনা বাইরে ডিসক্লোজ হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিছু বিজনেস ইনফরমেশন আছে যেটা কিনা ডিসক্লোজ হয়ে গেলে তার কম্পিটিটর সুবিধা নিয়ে নিবে। একজন কম্পিটিটর জানে না যে ওর ওইটার খরচ কত, ওইটার খরচ কত, ওই এইভাবে প্রাইসিংটা কিভাবে করে। একজনের মডেল যদি আরেকটা কম্পিটিটর জেনে যায় তাহলে তার বিজনেসে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের কাছে সব তথ্য আছে। এখন এখানে কোড অফ এথিক্সে বলা হচ্ছে হয়তোবা আমি ইন্টেনশনালি ইচ্ছাকৃত বা ডেলিভারেটলি পরিকল্পিতভাবে আমি হয়তোবা কোনো ইনফরমেশন ডিসক্লোজ করবো না, কিন্তু ভুলেও আমার কিছু তথ্য ডিসক্লোজ হয়ে যেতে পারে, ওই ভুল যেন না হয় এই জন্য এখানে কিছু ইনস্ট্রাকশনের কথা বলা। স্যার, ভুল হয়ে যাবার পরে তো আর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই, তাই না স্যার? ভুল যখন হয়ে যাবে তখন আর ব্যবস্থা কিভাবে নেবেন? তবে এটা যদি বোঝা যায় যে এখন আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট ইন্টেনশনালি একটা অ্যাক্সিডেন্ট করেন তাহলে এটার পানিশমেন্ট একরকম হয়, আর যদি আপনি কিছু অ্যাক্সিডেন্ট তো দেখে বোঝা যায় যে এটা কেউ ইচ্ছা করে করে নাই, তাই না? তখন কিন্তু ওইটার রায় বা পানিশমেন্ট একরকম হয়। স্যার, আপনি একজনের সাথে ধাক্কা, আপনি রাস্তায় বের হয়ে একজনের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করছেন,
সেও জানে না, আপনিও জানেন না, তাহলে তো তাকে আপনি দায়ী করতে পারবেন না। আবার দেখা যাচ্ছে সে ইচ্ছা করে ধাক্কা মেরে আপনাকে রাস্তা থেকে বাইরে ফেলাই দিছে, তাহলে তার বিচার কি হবে? এইখানেও আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার হয়, এটা তো বোঝাই যাবে যে আপনি কি ইন্টেনশনালি করছেন নাকি আনইনটেনশনালি করছেন। আপনি কি ইচ্ছা মতো করছেন নাকি আপনি অনিচ্ছায় করছেন, এটা তো ওই তখন সিনারিও দেখলে বোঝা যাবে, ঘটনা দেখলে বোঝা যাবে। যে ঘটনা যখন ইনভেস্টিগেট হবে তখন বোঝা যাবে এটা ইন্টেনশনাল ছিল কিনা। ইন্টেনশনাল হলে আপনার পানিশমেন্ট হবে, যদি আনইনটেনশনাল হয় তাহলে আপনার পানিশমেন্ট ওই লেভেলে হবে না। ওইটা হয়তো আপনি তখন আপনার বিচার হবে এই জন্য তোমার আনইনটেনশনাল ঘটনাটা যে ঘটছো, তুমি যে এই যে এখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার সাথে ধাক্কা লেগে একজন পড়ে গেছে, আপনি জানেন না। এখন আপনার বিচার একটা হচ্ছে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, তাহলে আপনার বিচার হবে একরকম। তাহলে কি আপনাকে অ্যাটেম্প টু মার্ডার, ওই লোক মরে গেছে, মার্ডারের জন্য আপনাকে আসামি করবে। আর যদি এও ওই লোক এমনি মরে গেছে কিন্তু আপনি দেখেন নাই, সেও দেখে নাই, তাহলে আপনার বিচার হবে এই জন্য তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো রাস্তা দিকে হাঁটো নাই কেন। একটা হচ্ছে ধাক্কা মেরে ফেলাই দিলে দেখা যাচ্ছে আপনার যাবজ্জীবন হবে। আর যদি আপনি ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে না ফেলেন, আপনার সাথে ধাক্কা লাগিয়ে পড়ে যায়, তাহলে আপনার বিচার হবে তুমি মিয়া রাস্তা না দিকে হাঁটছো কি জন্য। তো রাস্তা না দিকে হাঁটার জন্য হয়তো আপনার জরিমানা হবে 5 বছর জেল। আর যদি ইচ্ছা করে ফেলাই দেন তাকে, তাহলে তো হবে আপনার যাবজ্জীবন বা ফাঁসি। সুতরাং বিচারটা এই টাইপের আর কি। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল স্যার, আমাদের তো অডিটরদের তো স্যার স্বাধীনতা থাকে ফাইনান্সিয়াল নন ফাইনান্সিয়াল মানে আর কি স্যার ইয়ার ক্ষেত্রে মানে সবখানে ইনফরমেশন অ্যাক্সেস থাকে স্যার। আমরা কি অডিটররা কি স্যার কোনো কোম্পানি টেকনিক্যাল বিষয়গুলো কি স্যার দেখার সুযোগ থাকে বা সুযোগ ভ্যালিড থাকবে, রিজন আপনার তো থাকে, ভ্যালিড রিজন থাকতে পারে স্যার? অবশ্যই অবশ্যই টেকনিক্যাল জিনিসগুলো আপনার দেখতে হবে। আপনি যদি মনে করেন যে তার টেকনিক্যাল, সে প্রাইসিং, সেই প্রোডাক্টের প্রাইসিং কিভাবে করে এটা খুব কনফিডেন্সিয়াল, সে বলবো আমি তুমি অডিটর, তোমার কাছে আমি আমার প্রাইসিং মডেলটা আমি ইয়ে করবো না, বা আমার কিছু মেশিনারিজ আছে অনেক টেকনিক্যাল, এটা আমি তোমার সাথে শেয়ার করবো না। শেয়ার না করলে এগুলো তো প্রত্যেকটা জিনিসের ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে। সে যদি প্রাইসিং পলিসিটা আপনার কাছে এনশিওর না করে, তাহলে সে যে প্রাইস চার্জ করছে আলটিমেটলি যে ভ্যালুটা আসছে অ্যাকাউন্টসে, ওটা কারেক্ট ভ্যালু আসছে কিনা আপনি এনশিওর হবেন কিভাবে? আপনার ওটা প্রসেসটা জানার দরকার আছে না, পলিসি জানার দরকার আছে না। আবার তার একদম খুব টেকনিক্যাল কিছু মেশিনারিজ আছে, অনেক টেকনিক্যাল, এটা কিভাবে কি অপারেটর আপনার কাছে জানাবে না, ভ্যালু আছে অ্যাকাউন্টসে। আলটিমেটলি ওই মেশিনারিজটা আসলে কতটুকু টেকনিক্যাল, এটার ভ্যালু জাস্টিফাইড কিনা ওটা চেক করার জন্য ওইটা ওইটা কতটুকু টেকনিক্যাল তাও আপনার জানার দরকার আছে। প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো যুক্তি থাকবে, আপনি কেন দেখবেন। সো ক্লায়েন্ট কোনোভাবে আপনাকে ডিপেন্ড করতে পারবে না যে তুমি এটা দেখতে পারবো না, ওইটা ক্লায়েন্ট কখনো এস্টাবলিশ করতে পারবে না। আপনার যদি স্ট্যান্ডার্ড জানা থাকে, আপনি যদি আমার কোড অফ এথিক্স জানেন বা অডিটিং স্ট্যান্ডার্ড জানেন, তাহলে কোনো অ্যাঙ্গেল থেকে ক্লায়েন্ট আপনাকে আটকাতে পারবে না যে আপনি এটা দেখতে পারবেন। তো আপনার কাছে যথেষ্ট যুক্তি থাকবে। আপনাকে যত টেকনিক্যালি হোক সে শেয়ার করতে বাধ্য, আপনার কাছ থেকে কোনো কিছু সে হাইড করতে পারবে না। আপনি যদি কোনো কিছু দেখতে না পারেন, তখন আপনার লিমিটেশন স্কোপ অফ ওয়ার্ক হয়ে যাবে, আপনার ওয়ার্কের উপর সেই লিমিটেশন দিয়ে দিল ইন্টেনশনালি, তখন কিন্তু আপনি রিপোর্ট কোয়ালিফাই করতে পারবেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার লিমিটেশন স্কোপের ক্ষেত্রে কি স্যার এই এঙ্গেজমেন্ট উইথড্র করা দেওয়ার সুযোগ আছে স্যার? হ্যাঁ, এঙ্গেজমেন্ট উইথড্র করতে পারেন। আপনি যখন দেখবেন যে এখানে যে লেভেলের রিস্ক আছে, হ্যাঁ রিস্কের লেভেলটা আপনি যখন দেখলেন যে মিনিমাইজ করতে পারছেন না কোনোভাবে, আপনার যে অডিট রিস্কটা আপনি এনালাইসিস করে দেখছেন, রিস্কটা সমস্ত সেফগার্ড নিয়েও আপনি মিনিমাইজ করতে পারছেন না, আপনার অবজেক্টিভিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আপনি বায়াস হয়ে যাচ্ছেন। তো এই রিস্কের জন্য চিন্তা করলে আপনি এঙ্গেজমেন্ট উইথড্র করতে পারবেন। আমরা এটা পড়ে আসছি না আগে? ঠিক আছে। জি জি স্যার। স্যার। ওকে। ওই যে অ্যাকাউন্টেন্ট যখন রিজাইন করবে ফাইনালি ধাপটা আমরা ধাপটা পড়ে আসছি না, তখন ফাইনালি রিজাইন করবেন আপনি সমস্ত কোড অফ এথিক্স আপনাকে যে প্রসেসের কথা বলছে সব প্রসেস অ্যাপ্লাই করে আপনি রিস্কটা মিনিমাইজ করতে পারেন নাই, তাহলে ফাইনাল ধাপটা তো হচ্ছে আপনার রিজাইন দেওয়া। ফাইনাল ধাপ তো আপনার ক্লায়েন্টের সাথে মারামারি করা না, তাই না? আমরা কি অডিটে মারামারি করব? আমি সমস্ত প্রসেস স্টাডি করব, আমি ইন্টারনালি রিজলভ করার চেষ্টা করব যে কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে। ফাইনালি আমি লিগেল অ্যাডভাইস নেব, আমি আইসিবির সাথে যোগাযোগ করব, লিগেল অ্যাডভাইস নেব। কোনো প্রসেসে কাজ হচ্ছে না, ফাইনাল সলিউশন হচ্ছে রিজাইন করা। অ্যাকাউন্টেন্ট যেমন ফাইনাল রিজাইন করবো, অডিটরও ফাইনালি অডিট থেকে টিম উইথড্র উইথড্র নিবে করে স্যার। নিয়ে চলে হ্যাঁ উইথড্র করে নিয়ে চলে আসবে। ঠিক স্যার আছে। ফার্ম যদি আমার উপর চেপে দেয়? হ্যাঁ। ফার্ম যদি আমার উপর চেপে দেয়? পাম। জি।
ফার্ম কেন দিবে? আপনি ফার্মে যোগাযোগ করবেন না? আপনার আপনার যে প্রসেস, আপনার যে আপনি আপনি যে এটা সলভ করার জন্য ট্রাই করছেন, যে প্রসেস গুলোর মধ্যে তো আপনার ফার্মের সাথে ডিসকাশনও আছে না, থাকবে না? জি আপনার ফার্ম তো জানে পুরো ইস্যুটা, আপনি তো ফার্মের কাছে কোনো কিছু হাইড করে টিম উঠে নিয়ে আসবেন। আর টিম তো আপনি উঠে নিয়ে আসবেন না, আপনি তো হচ্ছেন একজন টিম মেম্বার। তো আপনার ফার্মের ডিসিশনে, আপনার এঙ্গেজমেন্ট পার্টনার, আপনার রিভিউ পার্টনার, পার্টনারদের ডিসিশনে তো আপনি আলটিমেটলি উঠে আসবেন, আপনি তো আপনার ডিসিশনে উঠে আসবেন। জি স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা তো স্যার রিভিউ করার সময় স্যার মনে করেন মাছ পথে একটা সমস্যা হলে আমরা উদ্যোগ করলাম, এক্ষেত্রে তো স্যার ফার্মের একটা আর্থিক স্যার ক্ষতিও হয় স্যার। যে মনে করেন অনেকদিন ক্লায়েন্ট স্টাফরা একটা ফার্মে কাজ করছে, প্লাস ওনাদের যাতায়াত ভাড়া একটা কর্মঘন্টা, এই দুই হ্যাঁ, একটা মানে। এখন আপনি আপনি মনে করতেছেন তাহলে আপনি এথিক্যালি আপনি কি পয়সার জন্য, ওই কস্টিংয়ের জন্য আপনি কম্প্রোমাইজ করবেন? পয়সা দিলে না তাহলে স্যার বিষয়টা হচ্ছে আপনি তো লাভ লোকসানের কথা চিন্তা করে আপনি কম্প্রোমাইজ করে চলে আসতেছেন। লস হবে। লস হবে মানে ওই ওই ক্লায়েন্ট ওই অডিট দিয়ে তো ওই ফার্ম চলছে না, তাই না? জি স্যার। ওই ফার্ম তো ওই একটা সিঙ্গেল ক্লায়েন্ট দিয়ে চলে না, তার তো শত না শত স্যার। ক্লায়েন্ট থাকবে, অনেক কাজ থাকবে। ওইখানে লস হলে কি হবে? তার প্রত্যেক অ্যাসাইনমেন্টে লস হইতে হবে, লাভ হইতে হবে, কথা আছে? না স্যার। ইথিক্যাল গ্রাউন্ডে চিন্তা করলে আমরা অনেক খরচ করি কেন? একটা ফার্ম কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর কেন করতেছে? একটা ফার্মের ভিতরে ইনসাইট এত কোয়ালিটি ডেভেলপ করছে কেন? তাহলে তো সে শুধু অডিট করলেই পারে, এত কিছু করার দরকার কি? আমার এত খরচ করার দরকার কি? ওইভাবে চিন্তা করি, তাই না? জি স্যার। দেখেন, ইন অ্যাডিশন টু প্রিভেন্ট আনঅথরাইজড ডেলিভার ডিসক্লোজার অফ ইনফরমেশন, আপনাকে কি বলছে? রেজ কনসার্ন উইথ মোস্ট সিনিয়র স্টাফ ইন দ্য ফার্ম। যদি আপনি ওরকম আপনি আনঅথরাইজড ডেলিভার ডিসক্লোজার অফ ইনফরমেশন যদি প্রিভেন্ট করতে চান, আপনার প্রিভেনশনের জন্য আপনাকে কি করতে হবে? রেজ কনসার্ন উইথ মোস্ট সিনিয়র স্টাফ ইন দ্য ফার্ম, সিক লিগ্যাল অ্যাডভাইস বিফোর মেকিং এ ডিসক্লোজার অফ পটেনশিয়ালি কনফিডেন্সিয়াল ইনফরমেশন। আপনি যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করতে চান, আপনাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে বলছে। এখন আসেন ডিসক্লোজার অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এখন আমরা এতক্ষণ বলছি ডিসক্লোজ করা যাবে না, যাবে না, যাবে না, কিন্তু ডিসক্লোজ করাও যায় কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কোন গ্রাউন্ডে করা যায় আমরা এখন ওটা দেখব। ইনফরমেশন অ্যাকোয়ার্ড ইন দ্য কোর্স অফ প্রফেশনাল ওয়ার্ক শুড অনলি বি ডিসক্লোজ হোয়ার, কখন ডিসক্লোজ করা যাবে? Consent has been obtained from the client, employer or other proper source. অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট, আপনি আপনার যে অডিটি, আপনি তো অডিটর, আপনি যদি তার কনসেন্ট নেন যে এই ইনফরমেশনটা আমি ডিসক্লোজ করব, তার থেকে তার সম্মতি নিতে হবে। সে যদি মনে করে যে ইনফরমেশনটা ডিসক্লোজ হলেও তার বিজনেসে কোনো সমস্যা হবে না, সে কনসেন্ট দিতেও পারে। তো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু অবটেইন দ্য কনসেন্ট from your client or auditee. Number two হচ্ছে there is a public duty to disclose. As a auditor আমরা তো জনস্বার্থের বাইরে যাইতে পারবো না, দেশের স্বার্থের বাইরে যাইতে পারবো না, পারবো? পারবো না। সেক্ষেত্রে পাবলিক ডিউটি আছে, পাবলিক জনস্বার্থে কোনো তথ্য আমাদেরকে ডিসক্লোজ করতে হবে, ওটা ক্লায়েন্টের ইভেন কনসেন্টও নিতে হবে না। এখন আমি যদি দেখি যে ক্লায়েন্ট জনস্বার্থ বিরোধী, দেশ বিরোধী কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ, তাহলে আমি যদি চুপচাপ কনফিডেন্সিয়ালিটি গ্রাউন্ডে তথ্য ডিসক্লোজ না করি, তাহলে উল্টা আমি দায়ী হয়ে যাব এই দেশের নাগরিক হিসাবে। দেয়ার ইজ এ লিগেল আর প্রফেশনাল রাইট অর ডিউটি টু ডিসক্লোজ। কোনো কোনো ক্ষেত্রে আইনই আপনাকে ওই পাওয়ারটা দিছে, আপনার প্রফেশনালি আপনার রাইট আছে, ডিউটি আছে ডিসক্লোজ করার জন্য, তখন আপনি করতে পারবেন। তাহলে তিনটা গ্রাউন্ডে আমরা করতে পারবো। নাম্বার ওয়ান, if we are able to obtain consent from our client. Number two, if there is a public duty to disclose. Number three, there is a legal or professional right or duty to disclose. স্যার Client আমাকে, হ্যাঁ স্যার দেয়ার ইজ এ পাবলিক ডিউটি টু ডিসক্লোজ স্যার, এটার একটা যদি উদাহরণ দিতেন স্যার বিষয়টা একটু বুঝতে স্যার আমাদের হ্যাঁ একটা বাস্তব। উদাহরণে আমরা এই নিচে আসতেছি, আপনি থাকেন কন্টিনিউ। দেখেন, দ্য কোড অফ এথিক্স আইডেন্টিফাইজ থ্রি সার্কামস্টেন্সেস ওয়্যার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইজ অর মে বি রিকোয়ার্ড টু ডিসক্লোজ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এই যে তিনটা নিচে তিনটা এক্সাম্পল দেয়া দেয়া আছে, এই তিনটা এক্সাম্পল দিয়ে আপনার কভার করে ফেলবে। যেমন হোয়ার ডিসক্লোজার ইজ পারমিটেড বাই ল এন্ড ইজ অথরাইজড বাই দ্য ক্লায়েন্ট অর দ্য এমপ্লয়ার। For example, where the auditor has uncovered a fraud and the client is in agreement that the matter should be referred to the police. আপনি ক্লায়েন্টে কাজ করতে গিয়ে দেখলেন যে এখানে একটা ফ্রড আপনি আইডেন্টিফাই করছেন, এবং অথবা কোন রকম টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর সাথে এখানে ইনভলভমেন্ট আছে, এই জিনিসটা ক্লায়েন্ট তো আপনার সাথে ডিসএগ্রি করার কোনো সুযোগ নাই। সো ইউ ক্যান রেফার দিস টু পুলিশ স্টেশন। আপনি পুলিশে ইনফর্ম করতে পারেন যে এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি আছে, এটা আপনার দায়িত্ব। এখন দেখা যাচ্ছে কোন একটা প্রতিষ্ঠান টেরোরিস্ট অ্যাক্টিভিটিস
ফাইন্যান্স করে, সেটা আপনি জানতে পারছেন, এটা তো জনস্বার্থ বিরোধী, তখন আপনাকে এটা পুলিশ স্টেশনে জানাইতে হবে। ওয়ার ডিসক্লোজার ইজ রিকোয়ার্ড বাই ল, কোনো কোনো সময় আইনই আপনাকে বলে দিচ্ছে আপনি কখন ডিসক্লোজ করবেন। আমরা যখন কোনো ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে যাই, আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে যে অডিটের সময় যদি তুমি এই ধরনের অনিয়ম দেখতে পাও, এটা ইমিডিয়েটলি অডিট চলাকালীন বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এরকম বাংলাদেশ ব্যাংকের একটা অপশন আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম যদি আমাকে কোনো না কোনো আইন এলাও করে, আইনগত আইনি যদি বলে দেন তুমি এই জিনিসটা ডিসক্লোজ করবার টাইমলি, তাহলে আমি ডিসক্লোজ করতে পারবো এস পার ল। where there is a professional duty or right to disclose, আমার প্রফেশনাল ডিউটি, আমার পেশারি এটা দায়িত্ব, আমার অধিকার আছে ডিসক্লোজ করার, when not prohibited by law, ইভেন যদি আইন এটাকে নিষিদ্ধ না করে, অর্থাৎ আইনগত কোনো বাধা নাই, কিন্তু ইটস মাই প্রফেশনাল ডিউটি or right to disclose. An accountant may defend himself in a negligence claim. For example, the Code of Ethics states that a professional accountant may disclose confidential information to third parties if the disclosure can be justified in the public interest and is not contrary to law and regulations. আমি যদি মনে করি যে এটা ডিসক্লোজ করলে এটা আমার পাবলিক ইন্টারেস্ট, আমি যে জিনিসটা জনস্বার্থে ডিসক্লোজ করছি, জিনিসটা কি জাস্টিফাইড হতে হবে। এখন আমি ইন্টেনশনালি কিছু একটা চিন্তা করে ক্লায়েন্টের তথ্য ডিসক্লোজ করে দিলাম, বললাম যে ভাই এটা আমি জনস্বার্থে করছি, তো কোনটা জনস্বার্থে করছি কোনটা জনস্বার্থে করে নাই, এটারও একটা জাস্টিফিকেশন দরকার আছে না? তো আমরা সেটা অবশ্যই করব, বা জাস্টিফিকেশন আমার থাকতে হবে। এখন প্রত্যেকটা জিনিসের তো লজিক আছে, যুক্তি আছে, লজিক বা যুক্তি তো বুঝবে, আমার রেগুলেটর বুঝবে, আমার ক্লায়েন্ট বুঝবে, সবাই বুঝবে, এখান থেকে কেউ পাগল থাকবে না। এখন আসেন পাবলিক ইন্টারেস্ট, বলা হচ্ছে যে difficult judgment are required by auditor as to whether public interest override the duty of confidentiality. এখন আপনি বলতেছেন একদিক দিয়ে আপনাকে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, আবার একদিক দিয়ে বলতেছেন জনস্বার্থে আপনি ডিসক্লোজ করতে পারবেন। এখন এই জন্যই বলা হচ্ছে অ্যাজ এ অডিটর আপনাকে ইউ হ্যাভ টু জাজ প্রফেশনালি, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই প্রফেশনাল জাজমেন্ট, ডিফিকাল্ট জাজমেন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ জনস্বার্থটা তাহলে এখানে কি কনফিডেন্সিয়ালিটির ঊর্ধ্বে কিনা, সেটা আপনাকে ডিফিকাল্টলি জাজ করতে হবে, আপনার প্রফেশনাল জাজমেন্টটা খাটাই। ওটা তো আপনাকে লাইন বাই লাইন বলে দিবে না কোনটা জনস্বার্থের জন্য আপনি কনফিডেন্সিয়ালিটির ঊর্ধ্বে গিয়ে আপনি ডিসকাস করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনাকে প্রফেশনালি জাজ করতে হবে। ইউজুয়ালি দ্য ইন্স্যুরেন্স প্রোভাইডার শুড টেক লিগ্যাল অ্যাডভাইস অন দ্য ম্যাটার্স। এখন আপনি আপনার জাজমেন্টে কাজ করছেন, আপনি আপনার টিমে কথা বলছেন, আপনি আপনার ফার্মে কথা বলছেন, আপনি আপনার পার্টনারের সাথে কথা বলছেন, সমস্ত অপিনিয়ন নিয়ে আপনার পক্ষে জাজমেন্ট ডিফিকাল্ট হয়ে গেছে, দেন ইউ গো ফর লিগ্যাল অ্যাডভাইস। আপনি তখন একজন লয়ারের কাছে যান, যে অ্যাডভাইস নেন, যে লিগ্যাল অ্যাডভাইস নেন যে আপনার এটা ডিসক্লোজ করা যাবে কিনা আপনার পক্ষে। তো তাহলে ওয়েজ দেয়ার, আমার জন্য কি ওয়েটা অবশ্যই আছে, আমাকে ডিফিকাল্ট জাজমেন্ট করতে হবে। আমি যদি ইফ আই ফেল টু মেক দ্য জাজমেন্ট দেন আই ক্যান গো ফর লিগ্যাল অ্যাডভাইস। এক্ষেত্রে আমাকে লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার কথা আমার কোড অফ এথিক্স বলছে। দেখেন, a professional accountant acquiring or receiving confidential information in the course of his or her professional work should neither use nor appear to use that information for his or her personal advantage or for advantage of a third party. তাহলে ভেরি সিম্পল কথা হচ্ছে, আমি আমার পার্সোনাল অ্যাডভান্টেজের জন্য অথবা থার্ড পার্টির অ্যাডভান্টেজের জন্য কোন রকম কনফিডেন্সিয়াল ইনফরমেশন ইউজ করতে পারবো না বা ডিসক্লোজ করতে পারবো না। এখন আমি কোন একটা প্রতিষ্ঠানে অডিট করি, এটা একটা লিস্টেড কোম্পানি, আমি এটার প্রফিট দেখছি যে গত বছর 100 কোটি ছিল, এবার 500 crore প্রফিট হয়ে গেছে, এবার 5 গুণ। এখন এই কোম্পানির শেয়ার ওপেন মার্কেটে বাই সেল হচ্ছে, আমি নিজে আমার ফ্যামিলি মিলে সবাই ইচ্ছা মতো শেয়ার কিনে রাখলাম, জানি যে এই বছর এই কোম্পানি অনেক বেশি প্রফিট ডিক্লেয়ার করবে, অনেক বেশি ডিভিডেন্ড দিবে, এবং আমি যদি এখন 15 টাকা করে শেয়ার কিনি, 20 দিন পরে এই শেয়ারের দাম হবে 50 টাকা করে, 20 দিন পর আমি বিক্রি করে দিলে প্রত্যেকটা শেয়ারে আমি যদি 1 লাখ শেয়ার পারচেস করি 15 টাকা করে, 15 লাখ টাকা দিয়ে, 20 দিন পরে এই 1 লাখ শেয়ার আমি 50 লাখ টাকা বিক্রি করতে পারবো। কারণ এজ এ অডিটর আমি জাজ করে ফেলছি, গতবার যেখানে 100 কোটি টাকা প্রফিট ছিল, এবার 500 কোটি টাকা প্রফিট হয়ে গেছে, 5 গুণ। গতবার থেকে কোম্পানির ডিভিডেন্ড এবার 5 টাইমস বেশি ডিভিডেন্ড দিবে। গতবার যেখানে 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এবার কোম্পানি
50% ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। ডিভিডেন্ড ডিক্লেয়ার করার ঘোষণার সাথে সাথেই এই শেয়ারের দাম 15 টাকা 50 টাকা হয়ে যাবে। তাহলে কি আমার 15 লাখ টাকা শেয়ারের দাম হয়ে গেছে 50 লাখ টাকা। তাহলে আমি এই পার্সোনাল ইনফরমেশন নিয়ে এই তথ্যটা ইউজ করে মাঝখানে আনডিউ বেনিফিট নিলাম, যেটা আমার এথিক্স সাপোর্ট করে না। কোড অফ এথিক্স সাপোর্ট করে না যে আমি পার্সোনাল কাজে ইউজ করে 15 লাখ টাকা শেয়ার কিনে মাঝখানে 35 লাখ টাকা প্রফিট করে ফেললাম, এটা আমার জন্য এথিক্যাল না। স্যার আমার এটা নিয়ে একটু কথা বলার ছিল স্যার। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা কি করে না, অনেক কনসালটেন্সি ফার্মও কিন্তু স্যার এই জিনিসটা মানে তাদের ওই যা ব্রোকারেজ হাউস আছে এদের সাথে কিন্তু শেয়ার করে। বাংলাদেশের শেয়ার মার্কেটটা তো পুরো গ্যাম্বলিং এর উপরে বা এই ধরনের হ্যাঁ, এখন ইল্লিগাল এখন অ্যাক্টিভিটিস এর করলে উপরে আপনি কি টিকে করবেন আছে। ভাই? এখন আপনাকে তো আমি এথিক্স পড়াচ্ছি এই জন্য আপনি যাতে না করেন। এটা তো করে, আমার তো অনেক আচ্ছা প্র্যাকটিস স্যার, আছে এবং আমার আইনও আছে, যদি এথিক্সও আছে। বল না, নৈতিক অবক্ষয়, সমাজে হ্যাঁ যখন হ্যাঁ অবক্ষয় যদি হয়ে স্যার যায় এখন এমন আপনি হয় কি যে করবেন? আমি নিজে কিনছি তাইলে কি হবে? আপনি নিজে কিনছেন তাহলে কি আমার আপনি আপনি তো নৈতিকতা বিবর্জিত, কি বলবো আমি, কোন ভাষায় বলবো, আপনি অনৈতিক কাজ করছেন। এখন আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে অনৈতিক কাজ করবেন কি করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কিনছেন, যদি ধরা পড়েন আপনার পানিশমেন্ট হবে, ধরা না পড়লে তো আপনার পানিশমেন্ট হবে না। তাহলে আপনি যেহেতু একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি তো ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, কনফিডেন্সিয়ালিটি আপনি পড়ে আসছেন না? তাহলে ইটস জি ইউর স্যার। কি এথিক্যাল ডিউটি, it's your ethical responsibility not to involve in such transaction. এটা আপনার এথিক্যাল জি ডিউটি যে স্যার। আপনি এটাতে ইনভলভ হবেন না। এখন যদি আপনি বলেন যে আমি এথিক্স আমি ইয়ে করবো না, আমি পাত্তা দেবো না, এথিক্স আমার কনসিডার করার দরকার নেই, আমার দরকার ব্যবসা, তাহলে আপনি তো করবেন। স্যার না স্যার, শেয়ার মার্কেট নিয়ে পড়তে যে স্যার এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের চোখে আসছিল যে গ্যাম্বলিং বা এই জিনিসটা, কিন্তু এই আজকে আর হ্যাঁ, একটু বেশি ভালোভাবে ক্লোজ হয়ে গেল যে ব্যাপারটা হচ্ছে যে এই অনেক সিরা এটা যে কেন রিয়েলি করে এখন এটা আসলে বুঝলাম স্যার। হ্যাঁ ওকে স্যার, আমরা, থ্যাংক ইউ। কারণ আমাদের প্রফেশনাল লোকজনের কাছে তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে। আরো মজার ব্যাপার জি হচ্ছে, স্যার। ধরেন জি জি বলেন স্যার। যারা প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টেন্ট তারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেভাবে অ্যানালাইসিস করতে পারবে, নন প্রফেশনালরা পারবে না। হুম। আপনি দেখেন, আপনি নর্মাল বিবিএম করে আসলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এত সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি এখানে যখন অডিট করবেন, আপনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করেন, আপনি কত রকম আপনি রেশিও অ্যানালাইসিস করে আসছেন জাস্ট টু পাস এক্সাম, আর এখানে রেশিও অ্যানালাইসিস করবেন প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ চিন্তা করে। তখন আপনার হুম হুম। এখানে আপনার নলেজের ডেপথ মানে কি বলবো অনেক বাড়বে, আপনার অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি অনেক বাড়বে। আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অ্যানালাইসিস করে আপনি অনেক কিছু করতে পারবেন। ওইখানে শেয়ার বাজারে অনেক রকম কারসাজিতে আপনি চাইলে নিজেকে ইনভলভ করতে পারেন, বাট এই জন্য তো আমার কোড অফ এথিক্স। বাট স্যার এখন আমি তো আরেকটা বলতে জিনিস পারবো না জানার যে ছিল স্যার। হ্যাঁ বলেন। 20 বছর মানে 20 ইয়ার যে ট্যাক্সে কাজ করছে আর একজন যে এসিএ মানে নতুন সিএ করে বেরোচ্ছে, দুজনের নাকি সেম এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হয়। এই জিনিসটা কি সত্যি স্যার? কোথায় ধরবে এখন? যে আপনি আপনি আজকে সিএ তে অ্যাডমিশন নিলেন, আপনি সিএ পাস করলেন না, হ্যাঁ, জি স্যার। আপনি আজকে থেকে ট্যাক্সে প্র্যাকটিস স্টার্ট করে দিছেন। হ্যাঁ। স্টার্ট করে এখন আপনার কাজ হচ্ছে, আপনার অনেক ক্লায়েন্ট আছে, আপনি 100টা ট্যাক্সের ফাইল দেখেন, আপনার এলাকার 100 জন ব্যবসায়ী আপনাকে আপনার ট্যাক্সের ফাইল হ্যান্ডেল করতে দিবে, তাই না? হ্যাঁ। এখন আপনি ট্যাক্সের রিটার্নটা কিভাবে ফিল আপ করতে হয় এটা আপনি জানেন, এটা ভেরি সিম্পল। এটা আপনি অনলাইনে একটা কোর্স করলে, কোনো একটা জায়গায় কোনো একটা এই কোচিং একাডেমিতে গিয়ে একটা রিটার্ন ফিল আপ করলে আপনি শিখে যাবেন। 100টা ক্লায়েন্টের রিটার্ন আপনি আপনার মতো ফিল আপ করে ট্যাক্স অফিসে আপনি তার কনসালটেন্ট হিসেবে সাবমিট করলেন। ট্যাক্স অফিস কোনো কারণে দেখা যাচ্ছে এই ওইসব ফাইল ধরেন মানে কোনো কারণে ইনভেস্টিগেশনে পড়ছে, অডিটে পড়ছে, তো এখানে অনেক রকম ডিলিং এ অনেক কিছু হ্যান্ডেল হয়। এখন আপনি যদি আপনি ট্যাক্স কনসালটেন্ট, এখন আপনি আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে ভাই তোমার এটা তো অডিটে পড়ছে ট্যাক্স অফিসে, তোমার ফাইলটা। এখন আপনি কনসালটেন্ট হিসেবে তো এই আপনি একটু ইয়ে করেন, মিউট করেন, কার আওয়াজ আসছে, কথা বলার সময় আনমিউট করেন। এখন আপনি 100টা ফাইল হ্যান্ডেল করেন, আপনি রেগুলার আপনার ক্লায়েন্টকে বলছেন যে শুনো, আপনার কাছে তো ক্লায়েন্ট সব শেয়ার করছে, সে বেচারা একদম ইয়ে মানুষ, ভালো মানুষ, সে ট্যাক্সের লটা কিছু বোঝে না, তার প্রচুর ব্যবসা, সে ভয় আপনার কাছে সব বইলা দিছে, আপনি আপনার মতো রিটার্নটা ফিল আপ করে সাবমিট করছেন। ট্যাক্স অফিস তার ফাইলটা রিভিউতে পড়ে একটা চিঠি ইস্যু করছে, তুমি এইসব তথ্য প্রমাণ নিয়ে আসো। এখন আপনি তো কনসালটেন্ট, আপনি তো ট্যাক্সের টুকটাক কিছু জানেন, ট্যাক্স অফিস হ্যান্ডেল করেন, আপনি বললেন যে আপনার ক্লায়েন্টকে বললেন যে 5 লাখ টাকা দেন, না হলে ট্যাক্স অফিস আপনাকে ধরবে। এখন সে চিন্তা করছে সে তো 50 লাখ টাকা প্রফিট করছে, 5 লাখ টাকা দিতে সমস্যা, আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিল, 5 লাখ টাকা মাঝখানে পুরো আপনি মেরে দিলেন ট্যাক্স অফিসের দোহাই দিয়ে। এরকম আপনি 100 ক্লায়েন্ট থেকে বছরে যদি এক একটা থেকে 4 লাখ 5 লাখ করে করে নেন,
আপনি একটা এখানে অনৈতিক কাজ করলেন। এখন এসব করে করে 20 বছর আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, এলাকায় সবাই জানে আপনি বিরাট একজন ট্যাক্স এক্সপার্ট, ট্যাক্সে অনেক কিছু জানেন, আসলে আপনি তেমন কিছুই জানেন না। আপনি হ্যান্ডেল করতে করতে ওই যে আপনার মানে প্র্যাকটিক্যাল অনেক কিছু জানা হয়ে গেছে, ট্যাক্স অফিসে কিভাবে যাইতে হয়, কিভাবে রিটার্ন সাবমিট করতে হয়, ট্যাক্স অফিস যখন কোনো একটা ফাইল অডিটে ফালায়, কোনো একটা ফাইল যখন ইনভেস্টিগেট করে এটা কিভাবে জবাব দিতে হয়, ওই রাস্তাঘাট গুলো এখন বাংলাদেশে কিভাবে জবাব দিতে হয় তো জানেন। এটা আমরা কারণ পাবলিক ফোরামে আলাপ করবো না, সো আপনি ওই ওয়ে গুলো জানেন। এখানে খরচ হচ্ছে 50,000, আপনি ক্লায়েন্ট থেকে দিচ্ছেন 5 লাখ, এসব করে করে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আপনি আসলে ট্যাক্স লর কিচ্ছুই জানেন না। আপনি যতক্ষণ না সিএ পাস করবেন না, যতক্ষণ না আপনি ট্যাক্সের উপর সার্টিফিকেট লেভেলের ট্যাক্স পাস করবেন না, প্রফেশনাল লেভেলের ট্যাক্স পাস করবেন না, ততক্ষণ ট্যাক্স ম্যানুয়ালের যতগুলা সেকশন আছে 100% সব সেকশন নিয়ে আপনার ধারণা হবে না। আপনি যদি ল পাস না করেন, আপনি লয়ার না হন, আপনি তাহলে কোম্পানি, আপনি কি রিলিভেন্ট ল গুলো আপনি জানবেন? আপনি যদি লর স্টুডেন্ট হয়ে জাস্ট পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি লয়ার না হয়ে আপনি লর কাজ করতেছেন, কোন এক জায়গায় আপনি উকিল পেশকারের সাথে কাজ করেন, দেখা যায় আপনার পাওয়ার উকিলের থেকেও বেশি। এখন আপনি এমবিবিএস পাস না করে একটা ফার্মেসিতে বসে আপনি অ্যান্টিবায়োটিক দিতে দিতে আপনার ভালোই একটা ইয়ে হয়ে গেছে। এখন একটা ফার্মেসিতে আপনি 30 বছর ধরে করেন, মানে ওষুধ দিতে দিতে আপনি জানেন একটু বেশি জ্বর উঠলে কোনটা দিতে হয়। এরপরে আপনি বললেন যে আমি তো ডাক্তার থেকে বেশি জানি। এখন যদি কেউ একজন 20 বছর প্র্যাকটিস করে এসে যদি বলে যে আমি তো একজন সিএফসি থেকে বেশি জানি, বেশি জানে, আপনি যখন তাকে ল পয়েন্টে জিজ্ঞেস করবেন, কোন একটা স্পেসিফিক সেকশন নিয়ে জিজ্ঞেস করবেন, প্র্যাকটিক্যাল কোনো সিরিয়াস ইস্যু নিয়ে তার সাথে যখন অপিনিয়ন নিতে যাবেন, প্রথমত সে আপনাকে তো ফর্মাল কোনো অপিনিয়নই দিতে পারবে না, তার ওই কোয়ালিফিকেশন নাই। সে যে কোনো একটা প্যাডে আপনাকে অপিনিয়ন দিবে, তার কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন হচ্ছে সে 20 বছর প্র্যাকটিস করে, তার কোনো সার্টিফিকেট নাই, কোনো লাইসেন্স নাই। আর আপনার একটা কোয়ালিফিকেশন আছে, আপনি আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার ফেডে আপনি একটা অপিনিয়ন দিতে পারেন, কারণ আপনার রিলিভেন্ট ট্যাক্স ল আপনার জানা আছে, আপনার পড়া আছে। এখন সে কিভাবে আপনার সাথে এখানে কম্পিট করবে? বা এটা তো ইয়ে না, কি বলে, কম্পারেবল না। একজন একজন প্রফেশনাল ডিগ্রিওয়ালা পার্সন, আরেকজন হচ্ছে তার কোনো ডিগ্রি নাই, সে প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করতে করতে অনেক কিছু জানে। সে যদি বলে যে আপনাকে এটা আমি এখান থেকে বেশি জানি বা আমার এক্সপিরিয়েন্স বেশি, এক্সপিরিয়েন্স তো এখানে ইস্যু না, তাই না? জি স্যার, বুঝছি স্যার। থ্যাংক ইউ বুঝতে স্যার। পারছেন? আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। বুঝছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো স্যার, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন। শুনতে পাচ্ছি, বলেন। স্যার এখন যদি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি কোড অফ এথিক্স যদি ব্রেক করে, এখন যদি ধরা পড়ে, ওনার বিচারটা কে করবে? আইএফএসসি নাকি আইইএসবিএ নাকি আইসিএবি? হ্যাঁ, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, যাই কিছু হন, আপনি তো এই দেশের একজন নাগরিক। জি স্যার। এই দেশের একজন নাগরিক যত অপরাধ করে তার যে বিচার হবে, অন্যান্য বাকি 18 কোটি মানুষের যে বিচার হয়, আপনার সেম বিচার হবে। ইন এডিশন, আপনি যেহেতু আইসিএবির মেম্বার, তাহলে আইসিএবির একটা বাইলজ আছে, ওখানে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যায় একজন প্রফেশনাল মিসকন্ডাক্টের জন্য। এই প্রফেশনের ডিসক্রেডিট হয়, প্রফেশনাল মিসকন্ডাক্ট এমন কিছু হইলে আইসিএবি আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিতে পারবে। কি, আইসিএবি তো আর কোর্ট না, কোর্ট সে আপনার সার্টিফিকেট আপনাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে পারবে। তো প্রফেশনাল মিসকন্ডাক্ট থাকলে আইসিবি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। আর আদারওয়াইজ আপনি যদি ওই যে অন্য ফৌজদারি অপরাধ করেন, অন্য নাগরিকের মতো আপনার সেম বিচার হবে। জি অন্য স্যার। নাগরিকের পাশাপাশি অতিরিক্ত বিচার আপনাকে আইসিবি করবে, কোড অফ এথিক্স আর বাইলজ। বুঝতে পারছেন? জি স্যার। Okay. আচ্ছা স্যার, যদি আমি চাচ্ছি কোড অফ এথিক্স মানতে, কিন্তু ধরেন আমার ফার্ম থেকে আমাকে বাধ্য করতেছে, সেই ক্ষেত্রে আমি কি আইসিবি শরণাপন্ন হব? আপনাকে আপনার ফার্ম বাধ্য করবে না করার। যদি করেন আপনি আলটিমেটলি অবশ্যই আপনি ফার্ম লেগেলে, আমরা যে কনফ্লিক্ট সলভ করবো কিভাবে আমরা পড়ে আসছি না, যদি আমরা কোন রকম, এটা তো একদম কনফ্লিক্ট, তাই না? ফার্মের সাথে আপনি এটা করতে চাচ্ছেন না, ফার্ম আপনাকে জি করতে স্যার। বলছে। জি দিস ইজ স্যার। ওয়ান টাইপ অফ কনফ্লিক্ট। এথিক্যাল গ্রাউন্ডে এটা আপনি বলছেন যে ভাই আমি খুব এথিক্যাল, আপনার ফার্ম রুল আমি করবো না। আপনি আগে ফার্ম লেভেলে ট্রাই করবেন, বুঝাবেন, হয়তো আপনার ফার্মে যে আপনাকে এটা করার জন্য বলতেছে তার হয়তো বা কোড অফ এথিক্স সম্পর্কে ভালো ধারণা নাও থাকতে পারে। আপনার ফার্মের পার্টনার, এখন ওই ভদ্রলোক সিএ কোয়ালিফাই করছে আরো 30 বছর আগে, স্বাধীনতার আগে, সে কোড অফ এথিক্স কি জি আছে স্যার। কি আছে না আছে, সে এখন 12 সব মহিন। কোনো কারণে আপনাকে বলছে এটা করো, এখন আপনাকে কি করতে হবে? আপনাকে গিয়ে বোঝাতে হবে যে আমরা পার্টনার, ম্যানেজার, সিএ, ফার্মের রিলেটেড যারাই আছে প্রত্যেকে কিন্তু আন্ডার দিস কোড অফ এথিক্স। এই কোড অফ এথিক্স আমাদের প্রত্যেককে মানতে হবে। আপনি বুঝায় শেষ করবেন, আপনি যখন দেখছেন যে সে বুঝে গেছে, বুঝে যাওয়ার পরে ইন্টেনশনালি সে মানতেছেন, তারপরে যাবেন আইসিইউ।
আমি জি একটা স্যার, এক্সাম্পল দিলাম না, আমরা একটা ইস্যু হলে কি করি, ফ্যামিলি লেভেলে ট্রাই করি না সলভ করা, জি ইন স্যার, হাউস চেষ্টা এরপর করতে আমরা হবে আগে। বাইরের কারো কাছে যাব, বাইরের কোনো কিছু দিয়ে না হলে এরপর আমরা লয়ার কাছে যাব। জি স্যার, থ্যাংক ইউ। দেখেন, এক্সাম্পল অফ পার্টিকুলার সার্কামস্টেন্সেস আর on a change in employment, professional accountant are entitled to use experience gained in their previous position but not confidential information acquired there. এখন কিছু এক্সেপশন আছে। এখন আপনি যেটা বললেন ফার্ম থেকে বলছে, এখানে দেখেন আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি তো সবাই তো আমরা ফার্মে কাজ করবো, ফার্মে চাকরি করবো, এটা নট নেসেসারি। আমরা কেউ বাইরেও চাকরি করবো। এখন আমি চাকরি করছি ইলেকট্রোমার্ট লিমিটেডে, ওরা হচ্ছে কনকা ফ্রিজ, কনকা টিভি, ধরেন গ্রি এসি, হ্যাঁ এগুলা বানায়। এখন এদের আমি অনেক কনফিডেন্সিয়াল অনেক কিছুই জানি। এখানে 4-5 বছর আমি সিএফও থাকার পরে আমাকে ওয়ালটন থেকে অফার করছে, এখানে আমি পাইতাম মান্থলি 5 লাখ টাকা স্যালারি, আমাকে 7 লাখ 8 লাখ বা এখানে আরো বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট সবকিছু কনসিডার করে আমি আমার প্রফেশনাল গ্রোথের কথা চিন্তা করে আমি ওয়ালটনে জয়েন করলাম। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, কনকার সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন কি ওয়ালটনকে শেয়ার করবো? কি কিন্তু করবো? স্যার, অবশ্যই করবেন না, কিন্তু ওয়ালটন তো সেই ইন্টেনশনে আপনাকে ডাকতেছে। এখন আপনাকে তো সবসময় এথিক্স এর কথা চিন্তা করতে হবে, এই জন্য বলা হচ্ছে অন এ চেঞ্জ ইন এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখন বিজনেসম্যান যারা আছে তাদেরও এথিক্স আছে, কিন্তু বিজনেস এথিক্সও আছে, বুঝছেন? জি স্যার। এখন সে তো আপনাকে ফর্মালি ভাবে বলতেছে না তোমাকে আমি ওটার জন্য, হ্যাঁ কোনো কোনো এক্সপিরিয়েন্স আপনি কাজে লাগাতে পারবেন, এটাই এখানে বলা হচ্ছে। On a change in employment, professional accountants are entitled to use experience gained in their previous position. এখন আপনি প্রিভিয়াস পজিশনে যে এক্সপিরিয়েন্স গেইন করছেন ওটা আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি আজকে ক্লাসে যেটা শিখতেছেন আপনি অন্য জায়গায় ইউজ করবেন না, অডিট জি করার স্যার। সময় জি কাজে স্যার। লাগাবেন না। আপনি একটা জায়গায় চাকরি করলে ওইখানকার প্রসেস জানবেন, অ্যাকাউন্টিং জানবেন, নিজেকে আপনি আরো ঝালাই করে নিবেন, আপনি আরো নিজের ধার আরো বাড়াবেন, আপনি অনেক কিছু জানবেন, শিখবেন, ওটা অন্য জায়গায় কাজে লাগাবেন, বাট নট কনফিডেন্সিয়াল ইনফরমেশন অ্যাকোয়ার্ড দেয়ার। বাট দেখা যাচ্ছে তাদের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে যেটা যদি বাইরে ডিসক্লোজ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তাহলে তাদের ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। তাহলে অতটুকু কনফিডেন্সিয়ালিটি আপনাকে মেনটেন করতে, বাট আপনি আপনার এক্সপিরিয়েন্স যা গ্যাদার করছেন ওটা নিয়ে ওদেরকে আপনি ডেভেলপ করেন, কিন্তু এদের ক্ষতি হয় মতো কোনো তথ্য আপনি ওদের কাছে পাচার করবেন না। এই জন্য কোনো কোনো জায়গায় যখন আমরা চাকরি করব, চাকরিতে জয়েন করব, আমাদেরকে ক্লায়েন্টের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়, এনডিএ বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আপনি যখন জয়েন করবেন তখন সাথে সাথে আপনাকে একটা এনডিএ সাইন করাই নিবে, ওখানে বলে দিবে তুমি এখানে চাকরি করো, চাকরি করে ছাইরা যাও, যাই করো না কেন, আলটিমেটলি আমাদের কোন কোন তথ্য তাদের জন্য কনফিডেন্সিয়াল ক্রুশিয়াল, কোন কোন তথ্যগুলা কোনোভাবে ডিসক্লোজ করা যাবে না, ওই তথ্যগুলা মেনশন করে আপনার থেকে একটা এনডিএ সাইন করাই নিবে। আপনি যখন নতুন জায়গায় জয়েন করবেন তখনও আপনি যে কনফিডেন্সিয়াল তথ্য জানতে চাইলে, ভাই আমি তো একজন এথিক্যাল মানুষ, আমার কোড অফ এথিক্স আছে এবং আমি যেখানে চাকরি করছি ওখানে আমার এনডিএ সাইন করা আছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা আছে, সো আমি কোনো কিছু ডিসক্লোজ করতে পারবো। Then a professional accountant should not deal in the shares of a company, যেটা আমরা অলরেডি আলাপ করে ফেলছি, where it seems that information obtained in a professional capacity was being turned to personal advantage. আপনি ওইখানে কাজ করবেন, ওদের শেয়ার নিয়ে ডিল করবেন, নো, এটা কোড অফ এথিক্স না করছে। Where a professional accountant has confidential information from client 1 that affects an assurance report on client 2, he cannot provide an opinion on client 2 that he already knows. আপনি একই অ্যাকাউন্টেন্ট দুইটা ক্লায়েন্টে কাজ করলেন, যেটা বললাম ইলেকট্রোমার্ট লিমিটেড এবং ওয়ালটন লিমিটেড, দুইটাই আপনার ফার্মের ক্লায়েন্ট, দুই ক্লায়েন্টে আপনি কাজ করেন। একটার ইনফরমেশন আরেকটার অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছে, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ডটাতে অপিনিয়ন দিতে না করছে, আপনি একটাতেই দেন, আপনি ওই টিম থেকে সরে যান, আদার টিম কাজ করবে, এক টিমের তথ্য আরেক টিম কোনোভাবে দেখবে না, এক টিমের ইনফরমেশন আরেক টিমের সাথে কোনোভাবে শেয়ার হবে না, দুই টিমের দুইজন পার্টনার হবে। যদি আপনি সেপারেটলি এগুলো মেনটেন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট, যে কোনো একটা ক্লায়েন্ট ছেড়ে দিন, একটা ক্লায়েন্ট আপনি সমস্ত সেফগার্ড নেবেন, আপনি এখান থেকে টিম রিমুভ করবেন, এভরিথিং সেপারেট করবেন, কিন্তু আপনি যদি দেখেন তো আপনি ইন্ডিপেন্ডেন্টলি জাজ করবেন। আপনার ফার্মে একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকবে যারা কিনা ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু দেখে, তারা যদি জাজ করে দেখে যে দুটা কাজ করলে আমার এক টিমের ইনফরমেশন আরেক টিম জানা যেতে পারে, সেক্ষেত্রে যে কোনো একটা আপনাকে বাদ দিতে হবে, যে কোনো একটা থেকে আপনাকে অডিটর হিসাবে নিজেকে উইথড্র করে নিতে হবে। Under no circumstances, however, should there be any disclosure of financial information outside the firm. এটা বলা হচ্ছে আপনি কোনোভাবে আউটসাইডটা পারমিট করতে পারবেনই না।
এখন আসেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা নিয়েও আমরা আমাদের ডিসকাশন হয়ে গেছে। তারপরে এখানে কি বলা হচ্ছে দেখেন, the firms should have in place procedures to enable them to identify whether any conflict of interest exists and to take all responsible steps to determine whether any conflicts are likely to arise in relation to new assignment involving both and client. তাহলে আমরা নতুন যখন কোনো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবো, এখানেও কোনো কনফ্লিক্টিং ইস্যু আছে কিনা ওইটা জাজ করার জন্য প্রসিডিউর আমার ফার্ম লেভেলে থাকতে হবে, এবং এক্সিস্টিং ক্লায়েন্ট এমন কিছু রেজ হচ্ছে কিনা, অ্যারাইজ হচ্ছে কিনা, এমন কিছু ইস্যু আছে কিনা, আমার ইন হাউস প্রসিডিউর থাকতে হবে যাতে আমার ওইটা আইডেন্টিফাই করার মতো সক্ষমতা থাকে। কনফ্লিক্ট থাকলে এখন আমার দেখা যাচ্ছে ক্লায়েন্টের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কনফ্লিক্টিং এথিক্যাল অনেক ইস্যুস আছে, বাট সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না। কেন পারছি না? আমার ফার্মে ওই লেভেলের আইডেন্টিফাই করার মধ্যে ক্যাপাবিলিটি নাই। দ্যাটস ওয়াই আপনাকে ওই ক্যাপাবিলিটি এনশিওর করতে হবে, ফার্মে ওই ধরনের কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর থাকতে হবে যারা কিনা রিভিউ করে দেখবে। এখন দেখা যাচ্ছে আমাদের ফার্মে বা অন্য অনেক ফার্মে কি করে, একটা ডিপার্টমেন্ট থাকে তারা কোনো অডিট করবে না। আমাদের একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, বা অনেক ফার্মে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। ওইখানে দেখা যাচ্ছে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, সেখানে সে ম্যানেজার ডিরেক্টর হিসেবে থাকে, তার আন্ডারে 4-5 জন আরো টিম মেম্বার থাকে। তারা শুধু কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করে, যেই টিমটা যেখানে কাজ করছে এখানে কোনো কনফ্লিক্টিং ইস্যু আছে কিনা, এখানে কোনো কিছু কম্প্রোমাইজ করে আসতেছে কিনা, তারা শুধু এসব রিভিউ করবে। তারা দেখবে যে স্ট্যান্ডার্ড ওয়াইজ, ফার্মের পলিসি ওয়াইজ টিমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। কাজ করে যখন আসবে ওই ওয়ার্কিং পেপার, ওই ফাইল তারা রিভিউ করে দেখবে, চেক করে দেখবে ইন্টেনশনালি কোনো কিছু অ্যাভয়েড করে আসছে কিনা এই টিম। এটা ইন্ডিপেন্ডেন্টলি জাজ করবে তারা। অডিট করার আপনি যখন ক্লায়েন্টে অডিট করছেন, আপনার ওয়ার্কিং ফাইলটাও আপনার ফার্মের ভিতরে আরেকটা টিম অডিট করে দেখছে আপনি ঠিকঠাক মতো অডিট করছেন কিনা, অর্থাৎ আপনার অডিটটা অডিট করছে আরেকজন আপনার ফার্মেই। তো ওই প্রসেসটা ফার্মের মধ্যে ইনহাউস থাকতে হবে যাতে আমার সবগুলা টিম ঠিকঠাক মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কোনো রকম এথিক্যাল কোনো কিছু কম্প্রোমাইজ না করে। If there is no conflict of interest, firms may accept the assignment. So আমরা নতুন ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করব, নতুন অডিট যখন নেব, তার আগে আমাদেরকে জাজ করে নিতে হবে whether there is any conflict of interest. আমি যদি দেখি যে there is no conflict of interest, then I can easily accept the assignment. তো আমি অ্যাকসেপ্টেন্স প্রসিডিউর গুলা দেখে আমি বুঝতে পারবো যে সেখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। আপনি অ্যাকসেপ্টেন্স প্রসিডিউর একটা চ্যাপ্টার আছে, দেখবেন মামুন ভাই আপনাদেরকে পড়াবে, ওইখানে আপনারা একটা ক্লায়েন্ট কিভাবে অ্যাকসেপ্ট করা হয়, অ্যাকসেপ্টেন্সের প্রসিডিউরটা জানবেন। আমি জানি না অলরেডি ক্লাস হয়ে গেছে কিনা। হয় নাই স্যার। হ্যাঁ, তাহলে জানবেন, আর ডিটেইল জানবেন। ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, দ্য সেফগার্ড মাস্ট বি অ্যাপ্লাইড টু এলিমিনেট দ্য থ্রেট অর টু রিডিউস ইট টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, আপনি এটা রিডিউস করে অ্যাকসেপ্টেবল লেভেলে যদি আনতে পারেন, সেক্ষেত্রে আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি ওই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। There is nothing improper in a firm having two clients whose interests are in conflict. এটা কোনো অপরাধ না। আপনার দুইটা ক্লায়েন্ট আছে, যেটা বললাম ইলেকট্রোমার্ট লিমিটেড আছে, ওয়ালটন লিমিটেড আছে, দুইজনের একই বিজনেস, দুইটা ক্লায়েন্ট থাকে, আপনার কোনো অপরাধ না। দুইটা ক্লায়েন্ট থাকতেই পারে, প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফার্মস আর ম্যানেজ so as to avoid the work of the firm on behalf of one client adversely affecting that on behalf of স্যার another. শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে শোনা আপনার যাচ্ছে? কথা, ভাইয়ার প্রবলেম মনে হয়। শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে যে শুনতে পাচ্ছেন না ওনার মনে হয় একটু ঝামেলা আছে, নেট কানেকশন। দেখেন দেখেন এখন আমার যদি একই একই যেটা আবার এখানে বলা হচ্ছে, দেখেন আমরা তো প্র্যাকটিক্যালি এই ধরনের সিচুয়েশন আসলে অনেক বেশি ফেস করবো। আমরা এখানে যা পড়ছি সব কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যু, এমন না যে আমরা এখানে একবার একটু থিওরিটিক্যাল অনেক ডিসকাশন করছি। আমাদের এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কোড অফ এথিক্সে আছে, বাট আপনারা যখন কোনো একটা ফার্মে জয়েন করবেন, মোস্টলি তো আপনারা এখন ফার্মের বাইরে, আপনার কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যুগুলো আপনাদের জন্য খুবই রিলিভেন্ট। প্রত্যেকটা জিনিস, এভরি লাইন, এখানে প্রত্যেকটা টপিক আপনাদের জন্য এত বেশি রিলিভেন্ট, এটার প্র্যাকটিক্যাল আপনি একবার 100% অ্যাপ্লাই করতে পারবেন, 100% এসব পাবেন। আপনি যখন কোনো অডিট করবেন 100% আপনার মাথায় এসব ঘুরবে। আপনি আজকে বিবিএ করছেন, এমবিএ করছেন, একাডেমিক যা পড়াশোনা করছেন, ওটা হয়তো আপনি প্র্যাকটিক্যালি কোনো কিছু এটার ইমপ্লিকেশনটা দেখেন না, এটার ইম্প্যাক্টটা দেখেন না। বাট এখানে আপনি যা পড়বেন অডিট অ্যাসুরেন্সে, এভরিথিং ইউ ক্যান অ্যাপ্লাই ইন ইউর অ্যাসাইনমেন্ট। আপনি যখন অডিটে যাবেন, ইন ইউর অডিট আপনি এভরি লাইন সবকিছু আপনি অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা সিচুয়েশন আপনি ফেস করবেন। দেখেন এখানে বলা হচ্ছে ওই ধরনের দুটো ক্লায়েন্ট একসাথে থাকা ইমপ্রপার না, বা এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না। আপনার দুইটা ক্লায়েন্ট একসাথে থাকতেই পারে, বাট আপনাকে ওইটা এনশিওর করতে হবে যে একটা ক্লায়েন্ট দ্বারা একটা ক্লায়েন্টের কোনো কিছু অ্যাডভার্সলি যাতে এফেক্টেড না হয়, যেটা আমরা অলরেডি আলাপ করছি।
where a conflict cannot be managed even with safeguard. এখন আমার দুটা ক্লায়েন্ট আছে, এখানে কিছু কনফ্লিক্টিং ইস্যু আছে, আমি সেফগার্ড নিয়ে ওটা ম্যানেজ করতে পারি নাই, দেন দ্য ফার্ম শুড নট অ্যাক্ট, এটা বলে আসছি। সেক্ষেত্রে আমার দুইটা একই নেচারের বিজনেস আছে, এখন একজনের কাজ করলে একজনের ক্ষতি হয়, এবং এখন আমি সেফগার্ড নিয়ে ওটাকে ম্যানেজ করে রিস্কটা মিনিমাইজ করতে পারছি না। আমি এখানে যে কনফ্লিক্টিং ইস্যু দেখছি এটা রিজলভ আমার হচ্ছে না ইভেন সেফগার্ড অ্যাপ্লাই করার পরেও, তাহলে আপনাকে বলছে ইউ শুড নট অ্যাক্ট ফর বোথ দ্য ক্লায়েন্ট। একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, একটা ক্লায়েন্ট করবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি মিনিমাইজ করার জন্য, রিজলভ করার জন্য হোয়াট আর দ্য সেফগার্ডস? দেখেন, সেফগার্ড মাইট ইনক্লুড ডিসক্লোজার অফ সার্কামস্টেন্সেস অফ কনফ্লিক্ট। আপনি কনফ্লিক্টের যে সার্কামস্টেন্সেস ওটার ডিসক্লোজার একটা ইস্যু, অবটেইনিং দ্য ইনফর্ম কনসেন্ট অফ দ্য ক্লায়েন্ট টু অ্যাক্ট। আপনি প্রথমে ইস্যুটা ডিসক্লোজ করবেন ক্লায়েন্টের কাছে, তোমার এখানে এই ধরনের একটা কনফ্লিক্টিং ইস্যু আছে। দুটা সেম ক্লায়েন্ট যদি করেন আপনি, তাহলে এক ক্লায়েন্টকে জানাইতে হবে যে ভাই তোমার মতো আরেকটা ক্লায়েন্ট আমি ওখানে করি, তাহলে তার কাছ থেকে আপনি বুঝবেন যে তার জন্য ক্ষতিকর কি আছে না আছে। এখন আপনি যদি ইলেকট্রোমার্টের কাজ করেন, ওয়ালটনের কাজ করেন, আপনি ওয়ালটনকে জানাতে হবে যে আপনার এটা আপনার ইথিক্যাল ডিউটি, যে তোমার আমি কিন্তু ইলেকট্রোমার্টের কাজও করছি। তখন ওয়ালটন বলে দিবে ভাই এই জিনিসগুলো আমাদের জন্য খুব সেনসিটিভ, এগুলো জন্য আপনাকে বলছে ডিসক্লোজার অফ দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কনফ্লিক্ট। যে কনফ্লিক্টিং ইস্যুগুলো আপনি আশা করছেন বা কনফ্লিক্ট থাকতে পারে সন্দেহ করছেন, ওই জিনিসগুলো আপনি ডিসক্লোজ করবেন। দেন অবটেইনিং দ্য ইনফর্ম কনসেন্ট অফ দ্য ক্লায়েন্ট টু অ্যাক্ট। দেন বোথ দ্য ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিবে, অসুবিধা নাই, আপনি ওদের কাজ করেন, আমাদের কাজ করলে কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কনসেন্ট দিচ্ছে, সো আপনি ইউ ক্যান অ্যাক্ট। দেন দ্য ইউজ অফ কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট সাইন বাই দ্য এমপ্লয়িজ। তখন আপনি কি করবেন? আপনাকে তো ক্লায়েন্ট তো আপনাকে সরল মনে বিশ্বাস করছে, ভাই আপনি দেশের নাম করা অডিটর, আপনি অনেক ব্রিলিয়ান্ট মানুষ, আপনি সারা জীবন হাজার হাজার কোম্পানির কাজ করেন, আপনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করবেন না, ক্লায়েন্টের ওই আস্থা আপনার উপর আছে। এখন আমার ফার্মের উপর আছে, আমার ব্যক্তির উপর তো নাই। আমি ব্যক্তি তো একটা ফার্মে, আপনি যখন আর্টিকেল স্টুডেন্ট হবেন, আপনি 3 বছর পরে তো ফার্ম থেকে চলে যাবেন, 3 বছর পরে আরেকজন আসবে, এইভাবে মানুষ ম্যান টু ম্যান তো বেরি করে, সব লোক তো ভদ্রলোক হবে না। ওই যে কেউ 15 লাখ টাকা ইনভেস্ট করে 50 লাখ টাকা ইনকাম করবে, এমন লোকও আছে। তাহলে ফার্ম কি করবে? ফার্ম নিজে সৎ কি অসৎ এটা তো বিষয় না, ফার্মে যারা কাজ করে, ফার্ম যারা চালাবে, যারা অডিট করবে, তাদের সৎ হইতে হবে, তাদের এথিক্যাল হইতে হবে। এই জন্য বলা হচ্ছে দ্য ইউজ অফ কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট সাইন বাই দ্য এমপ্লয়িজ। ফার্মের তখন দায়িত্ব, ওই যে একটা কিউসি ডিপার্টমেন্ট আছে, ক্লায়েন্টে যারা যাবে, যেসব অডিটরদেরকে এঙ্গেজ করবেন, দেখবেন যে ওই দুই ধরনের দুই টিমের অডিটর, যেমন আপনি যখন চাকরি করতে গেলে আপনার যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করে, আপনিও কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট সাইন করে নেবেন, যে তুমি এখানে সিগনেচার করো, স্টেটমেন্টে এগ্রিমেন্টে সাইন করো, এখানে একটা ডিক্লারেশন দাও যে তুমি এখানকার ইনফরমেশন কারো কাছে ডিসক্লোজ করবা না। এস্টাবলিশিং ইনফরমেশন ব্যারিয়ার্স। আপনি এমন একটা ব্যারিয়ার ফার্মের ভিতরে এস্টাবলিশ করেন যেটা দ্বারা একটা ইনফরমেশন একটা ডিসক্লোজার হবে না, এটাকে বলা হয় চাইনিজ ওয়াল। চাইনিজ ওয়ালটা কি এটা আমরা একটু পরে একটু ডিটেইল ডিসকাশন করব। রেগুলার রিভিউ অফ অ্যাপ্লিকেশন অফ সেফগার্ড বাই এ সিনিয়র ইন্ডিভিজুয়াল নট ইনভলভ উইথ দ্য রিলেভেন্ট ক্লায়েন্ট অ্যাসাইনমেন্ট এঙ্গেজমেন্ট। তাহলে সেফগার্ড গুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সবসময় একজন সিনিয়র ইন্ডিভিজুয়াল, এটা যে কিনা এই অডিটের সাথে ইনভলভ না, সে সবসময় এগুলা রিভিউ করবে, চেক করে দেখবে। কে করবে? ফার্মে যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, ওই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালি চেক করবে। এখানে বলা হচ্ছে সিনিয়র পার্সোনালের কথা, ওই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের কেউ করতে পারে। ফেজিং টু অ্যাক্ট, অর্থাৎ আপনি হয়তো এক নাও করতে পারেন। দেন দেখেন ইনফরমেশন ব্যারিয়ার্স ট্র্যাডিশনাল নোন এজ চাইনিজ ওয়াল। ওই যে উপরে যে একটা কথা আছে এস্টাবলিশিং ইনফরমেশন ব্যারিয়ার্স, এটাকে আবার সংক্ষেপে অডিটের ভাষায় বলা হয় চাইনিজ ওয়াল। চাইনিজ ওয়ালটা কি? ensuring that there is no overlap between different teams। অর্থাৎ আপনাকে এনশিওর করতে হবে যে দুইটা ক্লায়েন্টের, ওই যে একই নেচার দুইটা ক্লায়েন্টের আপনি দুইটা টিম দিবেন, ওভারল্যাপিং না হয়। দেখা যাচ্ছে একজন লোক এখানেও কাজ করে এখানেও কাজ করে, সে কিন্তু দুইটাই জানা গেল, তাহলে এটা আপনাকে করতে না করছে। ফিজিক্যাল সেপারেশন অফ টিম, দুইজন কাজ করে আসছে, দুই টিমের 6 জন 6 জন 12 জন অডিটর কাজ করে আসছে, 12 জনরা আইনা আপনি বসাই দিয়েছেন একই রুমে 12 জন বসে আবার অডিট রিপোর্ট করো, তখন একজন একজনের সাথে দুনিয়ার খিচুড়ি আলাপ স্টার্ট করে দিল। এই জন্য বলা হচ্ছে ফিজিক্যাল সেপারেশন অফ টিম। যখন দুইটা টিম কাজ করে আসবে, একটা টিম আরেকটা টিমের সাথে বসে ওইসব গসিপিং চালাবে না, ওইসব আলাপ করবে না, ইনফরমেশন শেয়ার করবে না, যেন ফিজিক্যালি দুইটা টিমকে সেপারেট রাখবে। এটা হচ্ছে চাইনিজ ওয়ালের আরেকটা কন্ডিশন। চাইনিজ ওয়ালের কন্ডিশন নাম্বার 3, careful procedures for where information has to be disseminated or spread beyond a barrier and for maintaining proper record where these occurs।
কেয়ারফুল প্রসিডিউর থাকতে হবে, যে যেখানে ইনফরমেশন গুলো ডিসেমিনেট না হয়ে যায়, ছড়াই ছিটাই বা স্প্লিট না হয়ে যায়। এই জন্য আপনাকে কেয়ারফুল প্রসিডিউর থাকতে হবে। তাই এখন প্রসিডিউর নিয়ে আমরা যত কথাই বলি না, ওই যে কন্ট্রোল প্রসিডিউর থাকবে, কিউসি ডিপার্টমেন্ট থাকবে, তারাই মূলত এই কেয়ারফুলি এইসব প্রসিডিউর মেনটেন করবে। অথবা এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা আমরা ফার্মে রেকর্ড করে রাখবো, ভবিষ্যতে যাতে কাউকে শিখাইতে পারি, অন্যদিকে শিক্ষা দিতে পারি ফার্ম অতীতে এই ধরনের একটা ঘটনা ঘটছিল। এটার জন্য প্রপার রেকর্ড মেনটেন করা, এই ধরনের কোনো ঘটনা ঘটতে এটা প্রসিডিউর কি হতে পারে। আমরা শেষ করলাম, এখন আমরা স্যাম্পল কোশ্চেনে যাবো। অনেক কোশ্চেন আছে এর মধ্যে, এনি কোশ্চেন? কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের স্যার এই যে ইনফরমেশন ব্যারিয়ার ট্রেডিশনাল লোন, ওটা নিয়ে যদি একটু এক্সাম্পল দিতেন। ইনফরমেশন ব্যারিয়ার, চাইনিজ ওয়াল, পাবলিশিং ইনফরমেশন ব্যারিয়ার্স, এটা হ্যাঁ হ্যাঁ, ওই যে ইনফরমেশন ব্যারিয়ার ট্রেডিশনাল নোন অ্যাজ চাইনিজ ওয়াল, মানে ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এটা এখানে দেখেন এস্টাবলিশিং ইনফরমেশন ব্যারিয়ার, অর্থাৎ আপনি ফার্মের ভিতরে একটা ইনফরমেশন ব্যারিয়ার এস্টাবলিশ করবেন যাতে একটা ইনফরমেশন একটা আর একজনের তা একজন না জানা যায়। তো ওইটাকে অডিটের ভাষায় বলা হয় চাইনিজ ওয়াল। চাইনিজ ওয়াল জিনিসটা কি, এখানে তিনটা কন্ডিশনের কথা বলা আছে। চাইনিজ ওয়াল হচ্ছে ইনফরমেশন ব্যারিয়ার যে এস্টাবলিশ করবেন, ওটাকে আপনি বলবেন চাইনিজ ওয়াল এস্টাবলিশ করবেন। ইনফরমেশন ব্যারিয়ার এস্টাবলিশ করে আপনাকে শর্টে বলতে পারেন যে এটাকে আমি চাইনিজ ওয়াল, এমন ভাবে এখানে ওয়াল সেট করছেন একটার তথ্য আরেকটা আরেক জায়গায় যাবে না। আপনি এখন দুইজন কাজ করতেছেন, মাঝখানে দিয়ে একটা ওয়াল দিয়ে দেন, একজন একজনকে দেখবে। ওইখানে চাইনিজ ওয়ালটা, এখানে চাইনিজ ওয়ালটা ওই অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু চাইনিজ ওয়াল এখন অডিটে তো আর ওয়াল দেওয়া যায় না। এটা একটা এক্সাম্পল আর কি, বা আপনাকে মিন করার জন্য, জিনিসটা এক্সপ্লেন করার জন্য বলা হচ্ছে। ওয়ালটা কি, ওয়ালটা হচ্ছে ওইরকম, মানে একই টিম মেম্বার ওভারল্যাপ হবে না, দুই জায়গায় কাজ করবে না, ফিজিক্যাল সেগ্রিগেশন এনশিওর করতে হবে, কেয়ারফুলি প্রসিডিউর গুলো অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ দা এক্সপ্লেনেশন এগেইনস্ট চাইনিজ ওয়াল। ঠিক আছে? কনফিউশন আছে? কোনো না স্যার, কনফিউশন ঠিক আছে? আছে। ওকে, না না, ঠিক আছে। এখন দেখেন এটা হলো একটা কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়েন, ঠান্ডা মাথায় পড়েন, এখান থেকে কি বুঝলেন, অ্যান্সার কি হবে চিন্তা করেন। স্যার সিনারিওটা কি আপনার বানানো? এটা কি বইতে নাই? বইতে এই নামে পাচ্ছি না যে। স্যার নামে নাই, এমনিতে আছে স্যার। নামটা কিছুটা চেঞ্জ চেঞ্জ করে একটু ইয়ে করা হয়েছে আর কি, কিছুটা চেঞ্জ আছে। জি স্যার, আচ্ছা, নামটা এই চেঞ্জ জন্য আছে। স্যার আমরা। নাম চেঞ্জ আছে, হ্যাঁ, নাকি নাম আছে আমি এক্স্যাক্টলি জানি না। দেখেন সম্ভবত নাম চেঞ্জ করছিলাম, কিছুটা চেঞ্জ করা হয়েছে এটাতে। স্যার নামটা দেখেন চেঞ্জ, এখন, শুধু 260 পেজে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, কিছু একটা চেঞ্জ আছে, অ্যাটলিস্ট নামটা চেঞ্জ করে। দেখেন কোশ্চেন তো বুঝছেন নাকি, সিনারিওটা তো বুঝছেন? কে জি কে বুঝেন স্যার। নাই বলেন? জি বুঝেন স্যার, নাই কেউ আছেন, বুঝছি। এটা বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা দেখেন, একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু দেখেন, সানজানা ইজ এ ট্রেনি ইন দ্য অডিট ডিপার্টমেন্ট অফ এসএসএফ এন্ড কোম্পানি। ঠিক আছে, এসএসএফ এন্ড কোম্পানিতে সানজানা একজন ট্রেনি মানে আর্টিকেল স্টুডেন্ট। এসএসএফ এন্ড কোম্পানি হচ্ছে একটা সিএ ফার্ম। শি ইজ ওয়ার্কিং অন দ্য অডিট অফ ওয়ালটন লিমিটেড, যেটা আমরা তখন আলাপ করলাম। এখন সানজানা ওয়ালটনে অডিট ওয়ার্ক করছে। সানজানা ইজ ড্রাইভিং টু ওয়ার্ক উইথ টু অফ দ্য অডিট ফাইলস ইন লগ কেস ইন দ্য বুট অফ হার কার। এখন সানজানার কিন্তু একটা গাড়ি আছে, স্মার্ট অডিটর আর কি। সে গাড়ি ড্রাইভ করে ক্লায়েন্টে অডিট করতে চলে যায়, এবং সে যখন ক্লায়েন্ট থেকে আসছে, আসার সময় গাড়ির পিছনে দেখছেন
পেছনে সে, যদি এখানে দুইটা অডিট ফাইল দিয়ে দিলে ভালো হইতো। গাড়ির পেছনে সে দুটো ওয়ার্কিং ফাইল নিয়ে আসছে। She stops at a petrol station to buy petrol and goes into the petrol station to pay for the petrol. এখন সে তো নিজের ড্রাইভার নাই, নিজে ড্রাইভ করে আসছে। সে পেট্রোল নেয়ার পরে, পেট্রোল অকটেন যাই হোক নেয়ার পরে, গাড়িটা এক পাশে রেখে তার পিছনে এই যে বক্সটা খোলা, বুঝছেন, ব্যাক কভারটা খোলা, সে কাউন্টারে পেমেন্ট করতে গেছে। ডিউরিং দ্যাট টাইম দ্য কার ইজ স্টোলেন। এখন উনি কি করছে, যাওয়ার সময় গাড়িটা লক করে চাবিটা খুলে নিয়ে যেতে পারে নাই, পেমেন্ট করতে গেছে, গাড়িটা ড্রাইভ করা ছিল, চোর আইসা ঢুইকা গাড়িটা ড্রাইভ করে চালাই নিয়ে গেছে। এখন কোনো কারণে সে যেহেতু স্মার্ট অডিটর, স্টুডেন্ট, একজন স্টুডেন্ট এবং অডিটর হেল্প ড্রাইভ করতে পারে, মোটামুটি স্মার্ট অডিটর আমরা বুঝতে পারছি। এখন তার তো নিশ্চয় পাওয়ারও আছে, এত পাওয়ার না থাকলে সে তো একা ড্রাইভ করে এত সাহস হতো না, তাই না? এখন সে এরপরে সে তার লবিং টবিং খাটে, তার পাওয়ার খাটে, সে গাড়িটা পাই গেছে। When it is found, the cases are missing. বুঝছেন, যখন সে গাড়িটা ফেরত পাইছে, এখন পিছনে হয়তো বা ওয়ার্কিং ফাইল দুইটা খুব গুরুত্বপূর্ণ, একটা ব্যাগের মধ্যে আসলো, চোরা মনে করছে হয়তো বা ওই ব্যাগের মধ্যে আরো অনেক দামি জিনিসপত্র আছে, ওয়ার্কিং ফাইলটা সেই ব্যাগটা নিয়ে গেছে, গাড়িটা কোন রকম দিয়ে গেল, দুইটা ব্যাগ নিয়ে গেছে। Later that day, Sanjana arrives at Polton Limited. এটা গেল একটা সিনারি। পরে একদিন কি করছে, সঞ্জনা পল্টন লিমিটেডে পৌঁছাইছে এবং begins work on a different part of the audit file. সে কাজ শুরু করছে, ধরেন বিভিন্ন রকম অডিট ফাইলের যা ডিফারেন্ট পার্টে সে কাজ করছে। He leaves the office unattended and unlock and goes outside to have a tea. আমরা যখন অডিট করতে যাই স্টুডেন্টরা, মাঝে মধ্যে ক্লায়েন্টে কাজ করতে হতে মাথা গরম হয়ে গেছে। সে চিন্তা করছে ক্লায়েন্ট চা কফি যাই খাওয়া, একটু নিচে যাই, একটু হাইটে আসি, মাথাটা একটু ঠান্ডা হোক, আর এক কাপ চা খেয়ে আসি। এখন উনি কি করছে, রুমটা লক না করে সবকিছু ওপেন রাখিয়া বাইরে চা খেতে চলে গেছে, নিচে চলে গেছে লিফট দিয়ে নেমে। ডিউরিং দ্যাট টাইম দ্য প্রকিউরমেন্ট অফিসার মিস্টার দিদার গোজ ইনটু দ্য অডিটস রুম এন্ড রিভিউজ দ্য প্যারোল। অর্থাৎ আপনি যখন অডিট করছেন, আপনার যে কাগজপত্র, এর মধ্যে কিছু প্যারোলের কাগজপত্র আছে। প্যারোলটা একটা কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। 5000 লোক চাকরি করে, কাজ স্যালারি কত অনেকে জানে না। একই ডিগ্রি, আপনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছেন, উনিও এমবিএ করছে, আপনার স্যালারি 50, ওনার স্যালারি 30, আপনার 70, ওনার 1 লাখ। এখন এটা কোনো এমপ্লয়ার একজনকে জানায় না, এগুলো এইচআর কনফিডেন্সিয়াল রাখে। এখন অডিটরের কাছে তো কোনো কিছু কনফিডেন্সিয়াল না, তাহলে অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্টে যে স্যালারি ফিগারটা আছে, এই ফিগারটা চেক করবে কিভাবে? চেক করতে হলে তার কি করতে হবে? প্যারোল দেখতে হবে, স্যালারি শিট দেখতে হবে। এখন উনি স্যালারি শিট দেখতে দেখতে মাথা গরম হয়ে গেছে, নিচে চা খাইতে চলে গেছে, স্যালারি শিটটা ওপেন রাখে। এর মধ্যে প্রকিউরমেন্ট অফিসার কোনো কারণে ঢুকছে, সে তো মজা পাইছে, আরে পুরো অফিসের সবার দেখতেছি স্যালারি শিট এখানে, সে দুম করে খুলে দেখে ফেলছে। হি লেটার রেজেস এ কমপ্লেইন। পারচেজ অফিসার কি করছে, পরে একটা কমপ্লেইন রেজ করছে উইথ দ্য এইচআর ডিপার্টমেন্ট দ্যাট দ্য সেলস অফিসার ক্লার্ক আর্নস মোর দ্যান হি ডাজ। সে হচ্ছে পারচেজ অফিসার, সে মনে করে সারাদিন আমি কাজ করি, সেলস অফিসার বসে বসে শুধু এন্ট্রি মারে, এখন আমি পাই 50, এই লোক পাই 70। সে এইচআর কাছে গেছে, কি ভাই আমার সেম কোয়ালিফিকেশন, ইভেন তার কোয়ালিফিকেশন আমার থেকে কম, আমি তার থেকে কাজ করে বেশি, এই লোক বেশি টাকা কিভাবে পায়? একটা হট্টগোল লাগাই দিই। তাহলে কি আপনার দুইটা কারণে, একটা হচ্ছে আপনি গাড়ির মধ্যে ফাইল রেখে পেমেন্ট করতে গেছেন, এখানে একটা হলো আনঅ্যাটেন্ডেড। আমরা যে পড়ে আসছি আগে, কোনো কিছু আনঅ্যাটেন্ডেড রেখে যাওয়া যাবে না। জি স্যার। তো এখানে দুইটা ঘটনা যে ঘটছে, এই দুইটা কি ডেলিভারেটলি সে ডিসক্লোজ করছে ইনফরমেশন? সঞ্জনা কি ইচ্ছা করে ডিসক্লোজ করছে দুইটা ক্ষেত্রে? না নো স্যার। স্যার। না স্যার, অ্যাক্সিডেন্টলি। Accidental, স্যার। এটা কি ধরনের ডিসক্লোজার? অ্যাক্সিডেন্টাল স্যার। আনঅ্যাটেন্ডেন্ট একটা, আনসিকিউরড আরেকটা হচ্ছে আনঅ্যাটেন্ডেন্ট। কিন্তু আপনি যেটা বললাম না, আপনি ধাক্কা মাইরা পালাই দিয়ে মারেন, অথবা অটোমেটিক্যালি আপনার সাথে লাইগা পরে অপরাধ তো হয়ে গেছে, তাই না? এখানে বলছে সঞ্জনা হ্যাজ ব্রিচ টু সিম্পল সিকিউরিটি মেজার্স। আপনাকে তো সিকিউরিটি মেজার নিতে বলছে, আপনি আনঅ্যাটেন্ডেড কোনো কিছু রেখে যাইতে পারবেন না। আপনি ওইভাবে সিকিউরিটি, আপনাকে বলছে অফিস থেকে যাওয়ার সময় ওয়ার্কিং ফাইল বাসা নিতে না করছে, না করছে না?
ওয়ার্কিং ফাইল, অডিট ফাইল আপনার ক্লায়েন্টে থাকবে, আপনি নেবেন না। আপনি প্রথমটাও সিকিউরিটি মেজারটা ফেল করছেন, সেকেন্ডটাও করছেন। প্রথমে আপনি কি করছেন, গাড়ির বক্সে করে দুটো ফাইল নিয়ে গেছেন, আপনার মন চাইছে আপনি বাসায় গিয়ে দেখবেন, আসলে তো বাসায় গিয়ে আর দেখার সময় নাই, কোথায় নিয়ে গেছেন। সেকেন্ড হচ্ছে আপনি আনঅ্যাটেন্ডেড। এই দুটো সিকিউরিটি মেজার্স আমরা বেশ কটা সিকিউরিটি মেজার্স করে আসছি, তার মধ্যে দুইটা আপনি এখানে ব্রিচ করছেন। এখানে আনসারটা হচ্ছে সে ব্রিচ করছে দুইটা সিম্পল সিম্পল সিকিউরিটি মেজার্স ইন দি সিনারিও, হুইচ অ্যাজ এ রেজাল্ট কি আপনি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করলেন দুইবার। কিন্তু দুটাই, আমি যদি এটা কোন ধরনের ইনফরমেশন বলি তাহলে কি হবে, এটা অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার, এটা কিন্তু কোনোটাই ইন্টেনশনাল না। বাট আপনাকে যদি প্রশ্ন করে এখানে কনফিডেন্সিয়াল ব্রিচ হয়েছে, হ্যাঁ কনফিডেন্সিয়াল ব্রিচ অবশ্যই হয়েছে, বাট কি ধরনের ডিসক্লোজার, এটা অ্যাক্সিডেন্টাল ডিসক্লোজার। যদি আপনার ওই কোশ্চেনটা এখানে হয়তো ওই আনসারটা দেয়া নাই, বাট আপনাকে বুঝে নিতে হবে। নেক্সট ওয়ান, আমরা তো মনে হয় আজকে এক চ্যাপ্টার যাইতে পারবো না নাকি? সময় তো আর 9 মিনিট আছে স্যার। স্যার হ্যাঁ ক্ষুধা তাহলে লেগে আমরা গেছে। দেন এটা ভালো করে উপদে জি লেগে গেছে। স্যার, আজকে এখানে পজ করেন পর স্যার। 2টা ক্লাস স্যার। এটা সামান্য আছে, একটা কোশ্চেন আছে, এটা একটু দেখে নেন। এটার জন্য আপনি নাহলে পরের ক্লাসে আবার আপনি ইয়ে করতে পারবেন না, রিকেপ করে তো এই অ্যান্সার গুলো সলিউশন করতে পারবেন না। দেখেন কোশ্চেনটা পড়লে মজা এটা পাবেন। কমপ্লিট শেষ করাই ভালো হবে স্যার, নতুনটায় যাওয়াটা আর আর সম্ভবত দুইটা স্লাইড আছে, একটা একটা স্লাইড আছে। দেখেন, স্যার ডিউরিং এটা দ্য কোর্স কমপ্লিট অফ এন হবে স্যার। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, মাঝখানে ব্রেক ছিল না, তখন ভালো করে খেয়ে নিতেন। অ্যাকাউন্টিং তো কিছুটা বোরিং লাগবে, অডিটে তো অত বোর লাগে না, তাই না? অডিটে কি অত অত কষ্ট লাগে? না স্যার, ওডিট না না ইন্টারেস্টিং। স্যার, হ্যাঁ থিওরি স্যার, মজা। অ্যাসুরেন্সটা ভালোই লাগে স্যার। অডিট বোরিং না স্যার, বাট দিস থিওরিটিক্যাল জিনিসপত্র হ্যাঁ, একটু বোরিং লাগে স্যার। অ্যাকাউন্টিং এ কিছুটা বোরিং লাগবে, এটা ঠিক, কিন্তু অডিটে যদি আপনি মজা পান তাহলে অডিট কখনো বিরক্ত লাগবে না, আপনি 4-5 ঘন্টা ক্লাস করতে পারবেন। আমার মনে হয় বিরক্তি লাগা উচিত না। যার বিরক্ত লাগবে তাহলে মনে করতে হবে তার ইয়ে চেঞ্জ করতে হবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কারণ অডিট অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট। দেখেন, ডিউরিং দ্য কোর্স অফ এন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আলিম, এ মেম্বার অফ দ্য অ্যাসুরেন্স টিম, আমাদের আইসিবি লাইব্রেরিতে একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে আলিম, বুঝছেন? আপনারা যখন আইসিবি লাইব্রেরিতে আসবেন, ওইখানে একটা একটা ছেলেকে পাবেন লাইব্রেরির গেটে দাঁড়াই থাকে। আমরা যখন লাইব্রেরিতে পড়াশোনা করতাম তখন থেকে ও যাদের লাইব্রেরিতে কার্ড থাকে না তাদেরকে ঢুকতো, যাইতে দিত না, আটকে রাখতো, লাইব্রেরিতে ঢুকতে দিত না কার্ড না থাকলে। তো ওই আলিমকে আপনারা যারা যখন পড়বেন লাইব্রেরিতে আসবেন পাবেন। ডিউরিং দ্য কোর্স অফ এন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আলিম, a member of the assurance team from Goose Brothers and Company, discovers that Tab Milton, the owner of D Manufacturing Limited, has told certain customer to write check payment out in favor of DM. এখন আলিম হলো একটা অ্যাসুরেন্স টিমের মেম্বার, ফার্মের নাম হচ্ছে গোজ ব্রাদার্স এন্ড কোম্পানি। আলিম ডিসক্লোজ করছে ওই কোম্পানি, যে কোম্পানিটা অডিট করতে গেছে আলিম, ওই কোম্পানির নাম হচ্ছে ডি ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডি মানে ডেভ মিল্টন, ডিতে ডেভ, এম এ মিল্টন। ডি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডিটা হচ্ছে ওই ওই ওনারের নাম দিয়ে কোম্পানি সে ইনকর্পোরেট করছে। has told certain customer to write check payment। এখন ডেভ মিল্টন সাহেব তার কাস্টমারদেরকে সে যে সেল করে, সেলের এগেইনস্টে যে টাকা পয়সা পায়, প্রথমে সেল করে সে কি করে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট। একটা সময় ওই রিসিভেবল টাকা যখন দেয় তখন ব্যাংক ডেবিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, তাই না? এখন ডেভ মিল্টন সাহেব তার সমস্ত কাস্টমারকে বলছে, তোমাদের কাছে বাকিতে যে সেল করছি, টাকা পেমেন্ট করার সময় তোমরা যে আমাকে চেক দিবা, চেক দেওয়ার সময় চেকের উপরে তোমরা শুধু ডিএম লিখবা, ডি ম্যানুফ্যাকচারিং লিমিটেড লেখার দরকার নাই। এখন কাস্টমাররা তো সহজ সরল মনে কি করছে, ডিএম লেখা দিয়ে দিছে, কোম্পানির নাম না লেখা। কোম্পানি থেকে যেহেতু সে মাল পারচেস করছে, কোম্পানির নামটাই চেকের মধ্যে লেখা, চেকটা কোম্পানিকে দেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু মালিক বলছে তোমরা শুধু ডিএম লেখা দাও, ডিএম লেখা দিয়ে দাও, কারণ মালিক তো একটা লিমিটেড কোম্পানির মালিক, সে চাইলে এখান থেকে প্রফিট নিতে পারবে না ডিভিডেন্ড ডিক্লেয়ার করা ছাড়া, এজিএম করা ছাড়া। এখন সে কোম্পানি থেকে ধান্দা করবে কিভাবে? এই ওয়েতে সে বলে তোমরা ডিএম লিখে দাও। ডিএম লিখে দেওয়ার পরে সে কি করছে, ওই চেকের মধ্যে ডিএম এর জায়গায় এমটাকে মিল্টন করেছে, ডেভিড মিল্টন করে কোম্পানির অ্যাকাউন্টে চেকটা জমা না দিয়ে তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিত।
যার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টসে থেকে যেত, আর টাকাটা আদায় হতো সে কোম্পানির অ্যাকাউন্টে জমা না নিয়ে সে তার এমডি সাহেব তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়ে সব টাকা নিয়ে যায়। এটা আইডেন্টিফাই করছে কে? মিস্টার আলিম অডিট করার সময়। দেখছি কি অ্যাকাউন্টস রিসিভেবল চেঞ্জ হয় না। পরে এক্সটার্নাল কনফার্মেশন নিয়ে ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাস্টমার সাথে দেখেছে ওরা তো সব পেমেন্ট করে দিচ্ছে, তার টাকা কোথায় গেল? ডিএম নাম দিয়ে তারা চেক দিয়ে ডেভিড মিল্টন লেখা মালিক তার নিজের অ্যাকাউন্টে নিয়ে গেছে, কোম্পানির অ্যাকাউন্টে না নিয়ে, and paying them into his personal account rather than the company's, reducing company's overall tax liability. কারণ কোম্পানির অ্যাকাউন্টে গেলে ওই টাকা পয়সা ঢুকলে কোম্পানির ইনকাম হবে, ট্যাক্স দিতে হবে, এই জন্য সে ওইসব প্ল্যান করে এই কাজ করছে। এখন which one of the following is the most appropriate action for Alim to take in respect of this matter? এখন আলিম তো এখানে একটা কনফ্লিক্টিং ইস্যু পাইছে, কোম্পানির নামে চেক রিসিভ না করে কোম্পানির মালিকের নামে করে। সে কি করবে? ডিসকাস দ্য ম্যাটার উইথ দ্য ক্লায়েন্ট এন্ড অ্যাডভাইস হিম অফ দ্য লিগ্যাল পজিশন। রিপোর্ট দ্য ম্যাটার টু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বলবো যে আপনাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই কাজ করতেছে। রিপোর্ট দ্য ম্যাটার টু বাংলাদেশ ব্যাংক আন্ডার মানি লন্ডারিং অ্যাক্ট 2002। রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য এঙ্গেজমেন্ট পার্টনার ইন দ্য ফার্ম। চারটা অ্যাকশন। এখন আপনি যখন অডিট করতে যাবেন এই ধরনের একটা কেস দেখবেন, ক্লায়েন্টের নিজের অ্যাকাউন্টে টাকা না ঢুকে মালিকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, এখন আপনি চারটা অ্যাকশনের মধ্যে কোন অ্যাকশনটা নেবেন? কোড অফ এথিক্স কি বলছে? Discuss the matter with the client and advise এ him for the legal position. এ হবে স্যার। In-house সলিউশনটা স্যার আগে ট্রাই করা উচিত ছিল কিনা? এ হবে? সবাই কি এর পক্ষে নাকি টায়ার্ড হয়ে গেছেন? স্যার এই নাকি ডি হোক। হবে? স্যার ডি। স্যার এ হবে। হ্যাঁ, এটা কি স্যার সরাসরি এ সি হবে তে স্যার। যাওয়ার দরকার না স্যার? স্যার প্রথমটা এ দেওয়ার কথা, প্রথমে হচ্ছে এ, তারপরে সেকেন্ড স্টেপ নেবে। আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। স্যার এই ডি হবে, স্যার। এই হবে। এ দেওয়ার কথা স্যার, এ। ফার্স্টে লিগালি ওনাকে অ্যাডভাইস করতে হবে, তারপরে কি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। স্যার ডি রিপোর্টটা কেন স্যার হবে না? রিপোর্ট রিপোর্ট ম্যাটারটা স্যার এঙ্গেজমেন্ট পার্টনারের সাথে আলোচনা করতে হবে ইন দ্য ফার্ম। স্যার ডিটা স্যার। স্যার ডি স্যার হবে। ডি হবে। এটা আনসারটা ডি হবে, এ না। হ্যাঁ, আপনি আগে ফার্মে আলাপ করবেন কনফ্লিক্টিং ইস্যুটা, ফার্ম থেকে গাইডলাইন নিয়ে তারপরে গিয়ে আপনি ওই সেকেন্ড স্টেপ ক্লায়েন্টের সাথে আলাপ করে লিগ্যাল পজিশনের কথা বলেন। বুঝা গেছে? যদি দুটো অ্যাকশনের কথা বলে তখন এ আর ডি হবে। যদি আপনার আনসার হতো হুইচ অফ দ্য ফলোইং টু, তখন এ আর ডি হবে। আরেকটা আছে দেখেন, দ্য প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালিটি ইজ দ্য ডিউটি টু কিপ ক্লায়েন্ট অ্যাফেয়ার্স সিক্রেট ইন অল সার্কামস্টেন্সেস। ট্রু অর ফলস? ফলস মেবি। ক্লায়েন্ট অ্যাফেয়ার্স সব, হ্যাঁ, ফলস হবে স্যার। ফলস নাকি ট্রু? স্যার ফলস মেবি। ট্রু স্যার। ট্রু স্যার, ট্রু ট্রু স্যার। স্যার, ট্রু স্যার। ট্রু স্যার। ট্রু ট্রু স্যার। হবে। স্যার ফলস। কেন ফলস হবে, কেন ট্রু হবে ফলস বলেন? হবে। স্যার এনে স্যার সব অল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে স্যার, কিন্তু কিছু ক্ষেত্র বিশেষ স্যার ব্যালেন্স করার অথরিটি আছে স্যার। এনে হ্যাঁ, বলতে যে ওয়ার্ল্ড কখন আছে যে প্রফেশনাল জনস্বার্থে কি বলে আসছি, আমরা জনস্বার্থে ডিসকাস করা যায় বলছি না? জি স্যার। ওইতে কি দিয়ে আছে আনসার, ট্রু নাকি ফলস? স্যার ফলস স্যার। ফলস আছে? হ্যাঁ, ফলসই হবে। তাহলে তো আপনার আর ওই দেয়ার ইজ এ লিগ্যাল অর প্রফেশনাল ডিউটি বা ওই যে ক্লায়েন্ট কনসেন্ট নিয়ে এত কথা আসতো না, যদি আমার সব ক্ষেত্রে একবার 100% কনফিডেন্সিয়াল রাখা লাগবে। আমার তো এক্সেপশন আছে। Which one of the following actions would not be recommended with regard to securing professional confidence? If assurance file locked up, মানে কোনটা আপনাকে করতে না করছে? Carrying out audit work at client premises, discussing the client affairs on the telephone at a different client, discussing client affairs in the firm's office. সি হবে। স্যার ডিসকাসিং ক্লায়েন্ট অ্যাফেয়ার্স অন স্যার সি, টেলিফোন এন্ড সি অ্যাট এ হবে। ডিফারেন্ট ক্লায়েন্ট। সি স্যার। এক ক্লায়েন্ট অডিট করে আরেক ক্লায়েন্টে গিয়ে বসে বসে ওইখানে একটা ফ্রি টেলিফোন পাইছেন, আলাপ করা শুরু করছেন আরেকজনের সাথে, এটা করা যাবে না।
দেখেন 3 নাম্বার, if an ICB trainee is asked for information about a client by the police, which four of the following action would be appropriate? নিচে কয়টা 6টা অ্যাকশনের কথা বলা আছে, 6টার মধ্যে কোন 4টা নেবেন? আপনি কোন একটা জায়গায় অডিট করতে গেছেন, পুলিশ আপনাকে বলছে এই তথ্যটা দাও, এখন আপনি কি করবেন? পুলিশের ব্যাপার, এখন র্যাব আসছে, র্যাব এসে বলছে আমাকে তথ্যটা দাও, প্রথম কোন 4টা তিনটা অ্যাকশন আপনার হবে? আস্কিং হিজ এঙ্গেজমেন্ট পার্টনার ফর অ্যাডভাইস, এটাই করবো আমরা, এঙ্গেজমেন্ট পার্টনার জিজ্ঞেস করবো। জি স্যার জি স্যার, অবশ্যই আস্কিং ইজ পার্টনার হবে। স্যার প্রথম তিনটা হবে, পরে আর Asking the লিগ্যাল অ্যাডভাইস client. নেব, জি স্যার ringing the ICB ethics line for advice, answering the police without taking further action, কোন অ্যাকশন না নিয়ে ভয়ে র্যাব দিকে সাজাতে বলে দিব, এটা করবো? 4 নাম্বারটা হবে। না না স্যার স্যার না না স্যার না না, 4 নম্বর হবে না। asking the police what authority they have to ask him, asking the client if he may talk to the police, কোন 4টা হবে? স্যার 1 2 3 5। বইতে কি বলছে? ম্যানুয়াল নাই কারো কাছে? কি ব্যাখ্যা করছে বলেন ওখানে, এটা স্যার এক্সপ্লেনেশন ওরা থাকার কথা। অ্যানসারটা একটা প্যাসেজ আকারে দিচ্ছে স্যার, বইতে প্রথম প্যাসেজ আকারে তিনটা করে ঠিক দিচ্ছে। আছে স্যার, লিখছি। বইতে সুন্দর করে এক্সপ্লেন করছে, তার প্রত্যেকটা আপনি দেখবেন খুব সুন্দর করে এক্সপ্লেন করে করে দিছি, আপনাদের এখানে কনফিউশন থাকে এক্সপ্লেনেশনটা জানা নিয়ে